নমস্কার। ভালো থাকার গল্পে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি শ্রেয়া সেনগুপ্ত আচার্য। চলে এসেছি আজকে আবার একটি জীবনমুখী ঘটনা নিয়ে। মূলত আম্মাকে যারা চেনেন আপনারা জানেন যে সত্যি ভূতের গল্প কিংবা শ্রেয়া সেনগুপ্ত আচার্য ব্লগস, আমার এই দুটি চ্যানেলে আমি ভৌতিক, দৈবিক বা অলৌকিক গল্পই কিন্তু উপস্থাপন করে থাকি। কিন্তু এখানে আমরা বাস্তবমুখী কিছু অভিজ্ঞতা নিয়ে আলোচনা করব। আর আজকে আমার সাথে আছে সঞ্চিতা। ওর জীবনের একটা খুব বিভীষিকাময় পরিস্থিতির কথাও আজকে আমাদেরকে জানাবে। ওর প্রথম বিয়ে এবং তারপর এক ভয়ঙ্কর মধুচক্রে পড়ে যাওয়া, সেখান থেকে কিভাবে ও উদ্ধার হয়েছিল, সেই এক ভয়ঙ্কর ইনসিডেন্ট আজকে কিন্তু আমাদের সাথে শেয়ার করতে চলেছে। যাই হোক, প্রথমেই যাবো সঞ্চিতার কাছে। আগে বলো, তুমি কেমন আছো, এখন কেমন আছো? এখন আমি ভীষণ ভালো আছি। ভীষণ এখন ভালো আমি আছো? খুবই ভালো আছি এখন। মানে বলতে পারো ইটস আ gifted life. My second part is a gifted life. So good evening to all of the Shreya's family, Shreya's member, and আমার নাম সঞ্চিতা রক্ষিত। আমি আজকে যেটা বলবো আমার লাইফের, সেটা আমার প্রথম বিয়ের ইনসিডেন্ট। ইনসিডেন্ট কি অ্যাক্সিডেন্ট কি যে বলবো সেটা আমি এখনো অব্দি বুঝে উঠতে পারি না। বাট যেটা হয়েছে তার জন্য আমি আজকের দিনে দাঁড়িয়ে আমি পুরোপুরিভাবে মানুষ চিনতে শিখে গেছি, এটুকু আমি বলতে পারি। ওকে। এবার এই ঘটনাটা বলতে গেলে আমার ছোটবেলার একটু ক্যারেক্টারিস্টিক্স গুলো বলতে হবে আমাকে, মানে আমার নিজের ক্যারেক্টারিস্টিক্স। নিজের ক্যারেক্টারিস্টিক্স বলতে আমি কেমন ছিলাম, কোথায় আমি বড় হয়েছি, কি পরিস্থিতিতে বড় হয়েছি, আহ, আমার মানে নেচার কিরকম ছিল, এগুলো একটু না বলে নিলে পরে ঘটনাগুলো খুব একটা ক্লিয়ার হবে না, অনেকগুলো প্রশ্ন থেকে যাবে সেখানে। বেশ। এবার আমার মূলত জন্ম হাওড়া জেলাতেই, বাগনানে। ওখানে আমার অরিজিন, কিন্তু আমার বার্থ প্লেস হচ্ছে কলকাতায়, মেট্রোপলিটন নার্সিং হোমে আমার জন্ম ওকে। 1979-এ। এবার যেহেতু আমার বাগনানে বাগনানে বলতে আমার বাবার বাড়ি, সে একটা বিশাল বড় একটা জমিদার বাড়ি, ভেরি ওয়েল টু ডু, প্রচুর জমি জমা চাষবাস সব আছে আমার। কিন্তু ওখানে ইলেকট্রিসিটি তখনও আসেনি, ইলেকট্রিসিটিটা অনেক বছর পরে এসেছে, মানে বেশ অনেকটা বড় তখন ইলেকট্রিসিটি এসেছে। আচ্ছা। হুম। এবার ওখানে আমার ঠাকুরদা ছিলেন একজন স্কুল টিচার। আমার বাবারা 3 ভাই 5 বোন, মানে আমার 5টা পিসি, একটা জ্যাঠা ছিল মারা গেছে, একটা কাকা আছে। ওকে। আমার বাবাও এখন আর নেই, বাবা এখন পাস্ট ওই হয়ে গেছে, মানে মারা গেছে। তো সেখানে যখন আমি আমার জেঠুর 2 ছেলে, তারপর আমার বাবা, তারপর আমার কাকা, মানে আমার বাবা মেজো। ওকে। এবার আমি যখন জন্মালাম তখন আমার দাদু, জেঠু, কাকা এরা খুব একটা খুশি হয়নি, যেহেতু আমি মেয়ে হয়ে জন্মেছিলাম বলে, আচ্ছা। অ্যাজ এ গার্ল চাইল্ড। হুম আর হুম। যেহেতু আমার জেঠুর 2টো ছেলে, আমার জেঠিমা খুব একটা ভালো মানুষ ছিলেন না, মানে খুব সংকীর্ণ মনের মানুষ। তো আমার মাকে খুব হিউমিলেট করতে এটা নিয়ে, মানে মেয়ে মানে এই হয়েছে, মেয়ে হওয়ার ইস্যুটা নিয়ে, আচ্ছা। মেয়ে হওয়ার ইস্যুটা নিয়ে, হুম হুম। মেয়ে হয়েছে, মেয়ে যারা হয় তারা খুব পাপী হয়, তাদের জীবনে কোনোদিন কোনো উন্নতি থাকে না, তারা সবসময় মাথা নিচু করে বাঁচতে হয় তাদের, মানে এইসব ধারণাগুলো না খুব, মানে খুব ছিল তখন ওদের মানে মধ্যে। উনি এগুলো বলতেন, মানে ডাইরেক্ট এটা বলতেন? বাবা! বলতেন, বলতেন। তো সব রকম সহ্য করতো আমার মা। হুম। এবার ফলে একদিন হলো কি, আমার বাবা ফিউরিয়াস হয়ে উঠলো। ওকে। বলছে যে, যখন মানে সবাই বলা বলি করছে মেয়ে হয়েছে, একে আর পড়াশোনা শিখিয়ে কি করবি, চাষবাসের কাজে লাগিয়ে দে, চাষ করুক, আমাদের সাহায্য করুক, বাড়িতে রান্না বান্না করুক। তখন আমার বাবা খুব ফিউরিয়াস হয়ে উঠেছিল। বা আমার বাবা ছিল প্রচন্ড মডার্ন মাইন্ডেড। কি অদ্ভুত মেন্টালিটি! মানে এখনো কি তোমাদের গ্রামে মানুষ এইরকম ভাবেই চিন্তা ভাবনা করে? না, মানে এখন সিনারিওটা অনেকটা অন্যরকম, কিন্তু তখন ওরকম ছিল। তখন ছিল, তোমাকে একটা জাস্ট কথা প্রসঙ্গে বলি, আমাদের এই সামনের বাড়িতেই একজন মহিলা, মানে সদ্য উনি কনসিভ করেছেন। তো আমি এখনো কিন্তু এই জিনিসটা দেখেছি যে গ্রামের দিকের মানুষ কনসিভ করা মানেই তাদের সেই কত জায়গায় মানত করেছে শুধু যেন ছেলে হয়। এখন থেকেই তারা ভাই হবে ভাই হবে করে অস্থির।
মানে ওরা মাথায় বসিয়ে নিয়েছে যে আমার ছেলেই হবে। এবার আমি ভাবছি যে যদি ইনকেস ছেলে না হয়ে মেয়েটা হলো, তাহলে মানে সত্যি ওরা কি তারপর তাকে মন থেকে ভালোবাসতে পারবে? এত এক্সপেক্টেশন। হয়তো আমার মতন অবস্থাই হবে। হ্যাঁ, তো আমার মতনই সাফা, আমার মতন বাবা মা যদি পায় তাহলে হয়তো বেঁচে যাবে। সেই সেই আচ্ছা, বেশ, তুমি কন্টিনিউ করো তারপর। হুম। তারপরে আমার বাবা তখন বললো যে কেন, তোমাদের তো, আমি তো ইন্ডিপেন্ডেন্ট একটা চাকরি করি। আমার বাবা ওয়াটার অ্যান্ড ইরিগেশন ডিপার্টমেন্টের হেড চিফ এস্টিমেটর ছিলেন গভর্নমেন্ট সেক্টরে। তো তখন বাবা বলছে আমি একটা ইন্ডিপেন্ডেন্ট চাকরি করি, আমার বেশ ভালো মাইনে, আমার 2-3টে বিজনেস আছে, গাড়ির বিজনেস আছে, কয়লার বিজনেস আছে, আমার আহ, জমি আছে, আমি আমার ভেরি ওয়েল টু ডু, আমার ব্যাকগ্রাউন্ডটা ভেরি ওয়েল টু ডু। আমার মেয়ে কেন এরকম থাকবে, তোমাদের ছেলে পড়াশোনা করবে, আমার মেয়ে কেন করবে না? আমি আমার মেয়েকে পড়াবো, ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করবে এবং তোমাদের ছেলেদের থেকে বেশি এডুকেটেড করবো। তো এই চ্যালেঞ্জটা বাপি মা তখন নিয়েছিল, ফলে বেশি ভালো লাগলো সেটা। মানে তখন ব্যাপারটা কি হলো, এবার ওই গ্রাম অঞ্চলে সেরকম ভালো স্কুলও ছিল না তখন। তাহলে কি হবে, তখন আমার দাদু দিদা প্রস্তাব দিল যে তাহলে শঙ্কর তুমি এক কাজ করো, আমার বাবার নাম শঙ্কর, তো শঙ্কর তুমি এক কাজ করো, আহ বরঞ্চ মেয়েটা আমাদের কাছে থাক, তোমরা সপ্তাহে সপ্তাহে এসে ওকে দেখে যাও। তো আমি তখন হলো কি, তখন দিদা দাদু বললো যে তোমরা তাহলে তোমরা যেরকম আছো থাকো, তোমরা এই মুহূর্তে তো শ্বশুরবাড়ি থেকে মেয়েকে চলে আসতে বলতে পারি না, আমি বরঞ্চ নাতনিটাকে নিয়ে যাই, আমাদের কাছে রাখি, ওখানে স্কুলে ভর্তি করাবো, ওখানেই পড়াবো। এবার আরেকটু কথা প্রসঙ্গে বলে দিই, আমার ছোড় দাদু আর ছোড় দিদা ছিল, মানে আমার বাপির কাকা কাকিমা, তারা দুজনে ছিলেন ওই বাড়িতে একমাত্র মানুষ, দে আর জেম অফ দ্য পার্সন। ওকে। আমার মাকে আর মামাকে যতদিন আমি ওখানে ছিলাম, ওরা পুরো গার্ড দিয়ে রাখতো সবার থেকে, মানে আমাদের হয়ে আমার ছর্দিরা ফাইট করতো। মানে আমার দাদি এরকমও ছিল যে আমাকে, মানে আমার দাদাদের হাতে মিষ্টি দিল, আমার হাতেও মিষ্টি দিল, আমার হাত থেকে মিষ্টিটা কেড়ে নিত, দিয়ে দাদাদের ভাগ করে দিয়ে দিত। বাপরে। ওকে। তো মানে ছোড় দাদু আর ছোড় দিদা ওনারাই একমাত্র একটু প্রোটেস্ট করতেন, তাই তো? হ্যাঁ, ওকে। নাই। একটা জিনিস বলি, যে তোমার এই গল্পগুলো শোনার আমার কেন এত ইন্টারেস্ট বলো তো, ভূতের গল্পগুলো কেন এত আমার ভালো লাগে, কেন? just because of my ছোট দাদু, it's remind me of him. ও, তোমাকে গল্প শোনাতেন বুঝি ছোটবেলায়? মানে আমি যখন স্কুলের ছুটিতে বাপি মা আমাকে ওখানে নিয়ে যেত, তখন আমাদের কিরকম ছিল, আমাদের বাড়িটা তো বিশাল বড়, সামনে একটা বড় উঠোন, সেখানে 2-3টে তোমার এই মানে এই মাটির উনুন ছিল, সেখানে ওই গুড় তৈরি হতো, তারপর মুড়ি ভাজা হতো, চাল ভাজা হতো, এসব কিছু বাড়িতে হতো আর কি। বাহ, দারুণ দারুণ। হুম। তো সেখানে আমাদের দোতলায় ছিল একটা ঝুল বারান্দা, সেটা বিশাল বড়। আরে বাবা। সেই ঝুল বারান্দাটায় তখন লম্প জ্বলতো, লম্প সেই টিমটিম একটা সেই ঘটির মতন নিচে থাকে, আর এই ওপরে একটা সলতে মতন থাকে, সেই লম্প হতো না, এই কাপের মতন ধরতে হতো, কাপের মতন একটা হ্যান্ডেল থাকতো, সেই লম্প জ্বলতো। লম্প জ্বালাতো সন্ধ্যেবেলা ছোট দাদু, আর ওই সর্দিদা ধামায় করে মুড়ি মেখে দিত, মুড়ি টপ ভেজে দিত, মুড়ি মেখে দিত, দিয়ে আমরা সব ভাই বোনেরা সব, পিসিদের মেয়েরা ছেলেরা সব যেত, ভাই বোনেরা ওই বসে ওই মুড়ি খেতাম আর ছোট দাদুর গল্প শুনতাম, একদম তোমার মতন বলতো। কি দারুণ ব্যাপার, যা ইন্ডিয়ার ছবি ক্রিয়েট করলে তুমি, এমন ভাবে বললে এখনো যদি একটু প্রভিশন থাকতো আমিও বোধহয় তোমার ঝুল বারান্দায় চলে যেতাম, ওখান থেকেই বসে লাইভ করতাম। উফ, কি ফাটাফাটি অ্যাম্বিয়েন্সটা যেটা তুমি ক্রিয়েট করলে, সত্যি পুরোনো দিনের স্মৃতিগুলো। ক্রিয়েট করতো না ছোট দাদু ওই অ্যাম্বিয়েন্সটা, মানে তুমি যেরকম গল্প বললে মনে হয় না ছবির মতন সামনে দেখতে পাচ্ছি, ছোট দাদুও না এত ডিটেলস গুলো ডিটেলিং করতো, দারুণ লাগতো শুনতে, মানে তোমার গল্প শুনলে আই বিকেম ভেরি ভেরি নস্টালজিক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে। তারপর যাই হোক, আমি তো কলকাতা আমার দাদিটা নিয়ে চলে এলো, নিয়ে এসে আমাকে স্কুলে ভর্তি করালো, লরেটোতে ভর্তি করালো, লরেটোতে ভর্তি হলাম আমি, শিয়ালদা লরেটোতে। এবার
এই এত কিছুর মধ্যে না আমি খুব মাঝখান থেকে চুপচাপ, মানে আমি অনেকটা মায়ের মতন, খুব মুখ চোরা চুপচাপ, খুব ইনোসেন্ট, মানে এক কথায় বলতে গেলে আমি ক্যাবলা ছিলাম। মানে আমি একদম কে বিরুষ টাইপের ছিলাম, মানে কোনো কিছুই প্রোটেস্ট করতাম না, কোনো পলিটিক্স বুঝতে পারতাম না, সবাই আমাকে টকিয়ে নিয়ে চলে যেত। ক্যাবলা নয় আসলে, কিছু কিছু মানুষ তার থেকে একটু নমনীয় হয়। হ্যাঁ। আমাকে ইউজ করে নিত। স্কুলে যেমন ছিল সবাই আমার খাতা নিয়ে চলে যেত পরীক্ষার সময়, মানে আই ওয়াজ লেফট উইথ নাথিং, এরকম টাইপের ছিল। আহারে বেচারা, গো বেচারা মানুষ, বেশ। এখন তো বউ বাচ্চারা একদম ইনোসেন্ট। এবার তার উপরে গোদের উপর বিস্ফোরণের মতন হয়েছে কি, এবার মামার বাড়িতে চলে আসার পর দিদা দাদু মামারা এত যত্নে রাখতো, মানে বলতে গেলে মাটিতে পা পড়তো না, এরকম একটা ব্যাপার। হাত পড়লে উঠে যেত যে কি চাও কি চাই আমি। তো বেস্ট অফ দ্য ফুড, বেস্ট অফ দ্য ক্লোথ, এভরিথিং ওয়াজ বেস্ট ফর মি। মানে all they can provide that. তারা তাদের ব্যায়াম দিয়ে তোমাকে The number pamper one. করতো। হ্যাঁ, প্রচন্ড প্যাম্পার, প্রচন্ড, মানে মনে দুঃখ হলে সবাই কিরকম মাস্ক ফাস্ক পরে আমাকে হাসাতে উদ্যোগে হয়ে উঠতো। তারপর মেলায় নিয়ে যেত। তারপর যখন আমি জিজ্ঞেস করতাম যে স্কুলে যখন যেতাম আর কি, সবার মা বাবা আসতো, তখন দিদাকে জিজ্ঞেস করতাম দিদা আমার মা বাবা কেন আসে না। তখন দিদার বলতো যে তোর মা বাবার তো বিয়ে হয়ে গেছে বাবা, তোর মা বাবাকে তো শ্বশুর বাড়ি থাকতে হবে। তখন আমি এতটা ইনোসেন্ট ছিলাম, আমি দিদাকে জিজ্ঞেস করতাম দিদা তুমি কোনোদিন বিয়ে করবে না তো, তাহলে তুমি শ্বশুর বাড়ি চলে গেলে আমি পারলাম আর মা, এরকম টাইপের ছিলাম আমি। তো হলো স্কুল লাইফ, স্কুলেও সবাই প্রচন্ড ভালোবাসতো, টিচার্সরাও খুব প্যাম্পার করতো, ভীষণ ভালোবাসতো, বিকজ মানে আমি ভালো স্টুডেন্ট ছিলাম। তো সেই হিসেবেও খুব ভালোবাসতো। যেহেতু আমি খুব চুপচাপ থাকতাম, অন্য বাচ্চাদের মতন অত নটি টাইপ ছিলাম না, সেখানে ওরাও খুব করতো, প্যাম্পার করতো। তো এরকম ভাবে আমার দিনগুলো খুব স্মুথলি, খুব আনন্দে, খুব ভালো কাটছিল। এবার বাপি সব দিক দিয়ে মডার্ন হলেও, বাপি মানে ধরো আমাকে বন্দুক চালানো শিখিয়েছে, বাইক চড়া শিখিয়েছে, চাষি চাষ কি করে করতে হয় সেটাও শিখিয়েছে, ধনুক চালানো শিখিয়েছে, সব রকম শিখিয়েছিল। কিন্তু বাপির একটা জায়গা যেটা একটা মানে কঠোর নিষেধ ছিল, নো লাভ ম্যারেজ। আচ্ছা। নো লাভ ম্যারেজ, ম্যারেজের ক্ষেত্রে আমি যেটা সিলেক্ট করবো, আমি যেটা বলবো দ্যাট উইল বি ফাইন। ওই একটাই জায়গাটা উনি একটু কনজারভেটিভ ছিলেন। ওকে। একটাই জায়গায়। বাকি মাই ফাদার ওয়াজ জেন, শুধু ওই জায়গাটাতে বাপির একটু আপত্তি ছিল। মানে এমনও শুনেছিলাম যে আমার ছোট কাকা লাভ ম্যারেজ করেছিল, কিন্তু যতদিন আমার বাবা আর আমার জ্যাঠা ওই বাড়িতে ছিল ততদিন তার বউ বাড়িতে ঢুকতে পারেনি, ওই বন্দুক নিয়ে সদর দরজায় গিয়ে দাঁড়িয়ে থাকতো, এরকম একটা কঠোর বাপরে, মানে ছিল। এতটাই কট্টর ছিলেন। এতটাই কঠোর, মানে আর তুমি সব করো, তুমি পড়াশুনো করো, যতদূর পড়তে চাইবে আমি পড়াবো, তুমি যা করতে চাইবে আমি করতে দেবো তোমাকে, তুমি যদি কোনো ডিসেন্ট জব করতে চাও সেটাও তোমার আমি পরে আছি, কিন্তু বিয়েটা আমরা দেখে শুনে দেবো। আচ্ছা, বেশ। এবার লরেটা ছিল তোমার গার্লস স্কুল, আমি ক্লাস 1 থেকে একদম 12 অব্দি গার্লস স্কুলে পড়েছি। এবার কলেজে গেলে তো আর গার্লস কলেজ পাবে না, খুবই কম ছিল সংখ্যায় তখন, একটা কি দুটো হারলি। এবার বাধ্য হয়ে আমাকে কো এডুকেশনে যেতে হলো। খানিকটা আমিও নার্ভাস ছিলাম, যেহেতু আমি একদম ওরকম ক্যাবলা টাইপ ছিলাম, তো আমিও খানিকটা নার্ভাস ছিলাম। এবার প্রথম দিন when I was going to college, কলেজ যাওয়ার আগে বাপি বললো মুন্না, আমাকে মুন্না বলতো, মুন্না আম, তুমি একটা জিনিস মাথায় রাখবে, কলেজে যাচ্ছ শুধু পড়াশোনা করার জন্য। এটা বাপি আমায় বলে দিল কলেজে যাওয়ার আগে, মাথায় ঢুকে গেল কথাটা। এবার যেহেতু আমি বাপিকে প্রচন্ড ভালোবাসতাম, আমি ডিসোবিডিয়েন্ট হতে পারিনি কোনোদিন। এবার কলেজে গেলাম, তোমার বললো কি শ্রেয়া, আহ, আমার মনে হয়েছিল কলেজে যাওয়ার পর যে মেয়েদের থেকে ছেলেরা না বেশি ভালো বন্ধু হয়। হ্যাঁ, এটা আমরা হয়তো অনেকেই এই ব্যাপারটার সাথে সহমত হবে। মানে এটা কিন্তু ফ্যাক্ট, মেয়েদের থেকে একটা ছেলেকে কিন্তু অনেক বেশি বিশ্বাস করা যায়, তাদেরকে অনেক কথা প্রাণ খুলে তো বলা যায়। জজও আমার মনে হয় কোথাও গিয়ে মেয়েদের থেকে কমই করে। ওকে, যাই হোক, কন্টিনিউ কর। এবার
মেয়েরা না কিরম একটা জায়গায় এই কি করে একটু মিনিট আমি এটা বললাম বটে, বাট এই কথাটাও বলবো, এটা অনস্বীকার্য যে আমার আজকে এই যে সোশ্যাল মিডিয়াতে আমি পারফর্ম করছি এবং আমার যে সাপোর্ট সিস্টেম সেটা কিন্তু পুরোটাই মেয়েরা। এটা আবার অনস্বীকার্য, এটা না বলে নিলে আমার খুব অন্যায় করা হতো, আমার উপর অনেক মেয়েরা আবার রেগে যেত তাহলে। আমাকে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে সাপোর্ট দিয়ে আজকে তুলে ধরেছে পুরো আমার ফিমেল ব্যাকগ্রাউন্ড। এটা কিন্তু সত্যি, সবাই মানে প্রত্যেকে, আমার 90% সাবস্ক্রাইবার মেয়ে, আমাকে মেয়েরাই শোনে, বেশি পছন্দ করে, বরং ছেলেদেরই আমি একটু অপছন্দের কারণ, আমি জানি না কেন। যাই হোক, তো আমি এটা করে দিলে অনেকে হয়তো রাগ করতো, তাই আমি বলে দিলাম আর কি। রিসেন্ট টাইম এটা আমি নোটিস করছি যে ছেলেরা যদি নিজেরা আনসাকসেসফুল হয়, মেয়েদের সাকসেস দেখে কিন্তু ওরা ভীষণ জলে। হ্যাঁ, এটা এটা একটা সিম্পল বাংলা কিন্তু আমি জানি না, আমাকে উইদাউট রিজন কোনো ছেলে অতটা পছন্দ করে না, কিন্তু আমাকে দেখো সব মেয়েরা আমাকে আমার সাথে ভীষণ কমফোর্টেবল। যাই হোক, আমি জানি না এটার কি রিজন। সাম এক্সটেন্ট মানে একটা জায়গায় গিয়ে কোনো সময় কোনো জায়গায় আমার তখন মনে হতো যে মেয়েরা বোধহয় একটু জেলাস, কিন্তু সেটা হয়তো কিছু ক্ষেত্রে অবশ্যই ঠিক। হুম। কিন্তু ছেলেদের মধ্যে আমি যেটা দেখলাম, আমার 5টা বন্ধু ছিল, 5টাই ছেলে। বাপি জানতো না বাড়িতে। আচ্ছা, এটা বাড়িতে বলা যাবে না, ওকে। বলা যাবে না, একদম নইব নইবচ। তো আমার 5জনই বন্ধু ছিল ছেলে। আমার সেই তাদের আবার আমার তিপ্রিত দাদা চিনতো, ওই পাড়ারই ছেলেরা। আচ্ছা আচ্ছা। কিন্তু আমি বলবো দে ওয়ার দ্য বেস্ট ফ্রেন্ডস আই এভার মেট ইন মাই হোল লাইফ। ওকে। মানে এমনও হয়েছে যে আমি আমার শরীর খারাপের জন্য 5 দিন কলেজে যেতে পারিনি। আর আম, তারপরে আমাদের ওই একটা ক্লাস টেস্ট ছিল আর কি, মানে এক নাগারে একটা টেস্ট আর কি, সব সাবজেক্ট নিয়ে। এবার আমি যেহেতু আমার স্টাডির সময়টা পাইনি বলে, রাজীব বলে একটা ছেলে ছিল যে ওই ঘোষাল বাড়ির ছেলে, তো ওই আরিয়াদহর ঘোষাল বাড়ির ছেলে, তো ও ছিল। ও তখন স্যারকে রিকোয়েস্ট করে, আমাদের প্রফেসরকে রিকোয়েস্ট করে 5 দিন পরীক্ষাটা পিছিয়েছিল, জাস্ট দ্যাট আমি 5 দিনের প্রিপারেশনটা নিতে পারি। ও বাপরে, খুব এতটাই ভালো ছিল বন্ধু তার ছিল। মানে ওরা। এখন বন্ধুত্ব আছে এখনো, নাকি সবাই যে যার জায়গায় না, এখন আর সেরকম ভাবে লিঙ্ক নেই, যে যার জায়গায় ব্যস্ত হয়ে গেছে। বাট স্বাভাবিক যেটা হয়, জীবন স্রোতে যে যার মতন ভেসে যাচ্ছে সেই। ওই কলেজ টাইমটা না আমার খুব ভালো সময় ছিল, ওই 3টে বছর খুব ভালো সময় ছিল। তো যাই হোক, এবার তার মধ্যেও কেউ কেউ আমার মানে প্রতি দুর্বল ছিল, কিন্তু কোনোদিন প্রকাশ করেনি, যেহেতু তারা আমার বাবার ব্যাকগ্রাউন্ডটা জানতো। আচ্ছা। কিন্তু সেখান থেকে বেরিয়ে গিয়ে একবার হলো কি, কলেজে হয় না একবার সেই পাস আউট স্টুডেন্ট কিছু থাকে, মাঝে মাঝে কলেজে এসে মাতব্বরি করে, হুম হুম। হতো না ওরকম আগেকার দিনে সেই কি যেন বলতো। একটু বলতে মানে জিএসটিএস হলে একটা আলাদা হ্যাঁ, ওয়াক থাকে তার। হ্যাঁ, সে মাঝে মাঝে কলেজ টলেজে আসতো। এবার তা সেখানে একজন ছিল, কোকা কোলা কোম্পানিতে একজন কোনো ম্যানেজেরিয়াল পোস্টে চাকরি ফাকরি করতো। সে একদিন অল অফ আ সাডেন দেখলাম আমার জন্মদিনে, যে আমাকে কিছু বলেও নি, আমি কিছু বুঝতেও পারিনি, তার ব্যবহারে আচার আচারে কিছু বুঝতে পারিনি। অল অফ আ সাডেন দেখলাম আমার বার্থডেতে, শনিবার ছিল, কলেজ ছুটি, বার্থডেতে একটা কার্ড, একটা গোলাপ পাঠালো। আচ্ছা, আর তো পড়েছে পড়েছে আমার বাবার হাতে, মানে তোমার বাড়িতে পাঠিয়ে দিয়েছে? একদম বাড়িতে। এই মরেছে। মরেছে মানে বিশাল মরেছে, মানে পাঠিয়েছে কালকে বাড়িতে। আমি তো মানে কি করব, আমি কাঁদবো না বাড়ি থেকে পালাবো, মানে এরকম একটা সিচুয়েশন হয়ে গেছে আমার। বললাম কে পাঠালো, তখন আমি জানি না ওটা কে পাঠিয়েছে। এবার বাপি খুলেছে, গোলাপটা দেখেছি, বাপি খুলেছে, তলায় নামটা লেখা ছিল শান্তনু। এবার আমি খুব বাপি এক্সাইটেড কাকুর রিয়াকশনটার জন্য। এবার বাপি বলছে কে শান্তনু, আমি বললাম সত্যি কথা বলছি আমি জানি না বাপি, কি শান্ত রে। বলছে তাহলে তোকে কেন পাঠালো, আমরা কি বোকা? আমি বললাম, সত্যি জানি না আমাকে এরকম ভাবে ফাঁসানোর কোনো মানে হয় না, সত্যি তুমি কোনো কিছুর মধ্যে নেই, ওনার এইটুকুনি বুদ্ধি নেই, বাড়িতে ডাইরেক্ট পাঠিয়ে দিয়েছেন তা বলে। এবারে আমি বললাম বাপি প্লিজ বিশ্বাস করো, আমি সত্যি জানি না, মানে তুমি যেখান থেকে শুরু করলে আমি ওখান থেকেই শুরু করলাম, আমি সত্যি জানি না। ফর দ্য ফার্স্ট টাইম অ্যান্ড ফর দ্য লাস্ট টাইম বাপি আমার ধমকে দিয়েছিল।
আহারে তুমি অকারণ মারটা খেয়ে গেলে ও কারণ মারটা খেলাম, এমন রাগ হয়েছে না শ্রেয়া কি বলবো। পরের দিন কলেজে গেছি, এসে আমার রিয়াকশন জানতে চাই, যার জন্য এসেছিল। দম দিয়েছি তাকে, মারতে তো পারিনি, দম ফিফটি দিয়েছি। ফর দ্য ফার্স্ট টাইম আমার মুখ থেকে যেরকম ল্যাঙ্গুয়েজ বেরোতে পারে আমারও ধারণা ছিল না। একদম কলেজের সব কটা জানে, এই সোমনাথ আছে, রাজীব আছে, এরা সবাই আমার উপর ক্রাচ খায় আমি জানি। কিন্তু এরা কেউ কোনোদিন বলেনি সাহস করে, কারণ এরা আমার বাবাকে চেনে। তুমি কোথাকার কে হরিদাস পাল আমাকে এরকম ডাইরেক্ট না বলে করে ফুল পাঠিয়ে দিলে। মানে এরপর যেটা হলো, বাপি গেল পিসির বাড়ি মানে দাদার কাছে, আমি ওকে আমাকেও নিয়ে গেল, দাদাকে বললো। এবার দাদা তাকে ডেকে পাঠালো, যে বাপি আর দাদা দুজনে মিলে তাকে ঝাড়লো। মানে আমি একবার তালারি খেলাম, তাই সে দুবার তালারি খেলো আর কি। আচ্ছা, যাই হোক। এরকম ব্যাপারটা হলো। এবার যাই হোক, আচ্ছা, তাকে এবার যখন ডাকা হয়েছিল সে তখন এটা কনফেস করেছিল তো যে তুমি এসবের মধ্যে ছিলে না বা তুমি আননোয়িংলি ব্যাপারটা ঘটেছিল, হ্যাঁ সে হ্যাঁ, সেটা জানায় তো? সেই মানে প্রশ্নটা তো কাকুর তাকে যে ছিল, মিসআন্ডারস্ট্যান্ডিংটা হয়েছিল সেটা তখন ক্লিয়ার হয়ে যায় ওকে ডাকার পর, তাই তো? ক্লিয়ার হয়ে যায়। এবার Okay. সেইটুকু মানে এই ভদ্রতা তার মধ্যে ছিল, যে স্বীকার করেছিল যে না, সঞ্চিতা কিছু জানতো না। আমিও সত্যি কিছু বলিনি, বাট ভেবেছিলাম এরম ভাবে প্রস্তাবটা দেবো। But বাপি তো রাজি হয়নি, অবভিয়াসলি হবেও না। এবার গেল, এবার তারপরে যেটা হলো, এবার মা আমাকে কলেজে দিয়ে আসতো, মা ওখান থেকে নিয়ে আসতো, যেহেতু মার বাড়িটা খুব কাছে ছিল আমার কলেজ থেকে। আমাকে কলেজে দিয়ে এসে মার বাড়িতে বসতো, ওখান থেকে আবার ছুটি হলে আমাকে নিয়ে আসতো। এই জিনিসটা আবার শুরু হয়ে গেল আমার, যেটা ছিল না। মানে তোমার কাছে পরপর পরপর এতগুলো ঘটনার পরেও কিন্তু উনি একটা জায়গাতেই স্ট্রিক্টলি ছিলেন যে না, আমি কোনোভাবেই এই লাভ ম্যারেজ ব্যাপারটাকে এনকারেজ করবো না। এনকারেজ করবো না। হুম। তো বাপি এমন অনেক জায়গায় স্ট্রিক্ট ছিল, পরে হয়তো নিজের ভুলটা বুঝতে পেরেছে, পরে এসে আমাকে বলেছে না মন না, তোর কথাটা শুনলেই হতো, আমি বোধহয় ভুলই করেছি। কিন্তু জেনে শুনে ওই ভুলটা করতে, এই একটা জিনিস বাপির ছিল, যে আমি যেটা বলবো দ্যাট উইল বি দ্য ফাইনাল ডিসিশন। আচ্ছা। কিছু কিছু ক্ষেত্রে বুঝতো, বোঝালে বুঝতো। কিছু কিছু ক্ষেত্র এমন ছিল যে বোঝালেও বাপিকে বোঝানো যেত না, মানে বুঝতো না। আচ্ছা। মানে ঠকে শিখবো, শুনে শিখবো না, এরকম একটা ব্যাপার ছিল। এবার যাই হোক, কলেজ পাস আউট করলাম। আম, তোমার সিগনাস থেকে তোমার মাস কমিউনিকেশন করলাম, মেডিকেল ট্রান্সক্রিপশন করলাম, করে 25 বছর বয়স হয়ে গেল 2008 সালে। বাকি বলে এবার বিয়ে দিতে হবে। তো ভালো কথা, ছেলে দেখা হচ্ছে। মানে পিকিউলিয়ার পিকিউলিয়ার ছেলে এসেছে দেখতে আমাকে। মানে একজন দেখতো সকাল 7টার সময় দেখতে, হোমিওপ্যাথিক ডাক্তার। বলেছে 7টার সময়, এবার বাপিও বুঝতে পারে কি সন্ধ্যে 7টা না সকাল 4টা। সকাল 7টার সময় এসে পৌঁছেছে আমাদের দেখতে বাবার সাথে। আহ, মানে কি বলবো, আমাকে তখন মা কোনো রকমের ঘুম থেকে তুলে মুখটাকে যা কুলকুচি করিয়ে একটা শাড়ি বেরিয়ে বসিয়ে দিয়েছে। কোনো মানে হয় সকাল 7টায় কে মেয়ে দেখতে আসে? কে মেয়ে দেখতে আসছে তুমি বলো তো, কে মেয়ে দেখতে আসে সকাল আসলে 7টা? ওটা মেয়ে দেখা নাকি ওই একদিন মনে হয় ব্রেকফাস্টটা হয়ে যাবে এইরকম একটা কোনো ধান্দা ছিল মেবি। আই এম শিওর, নইলে সকাল 7টায় আলটিমেট তো মেয়ে দেখতে কেউ আসে না। ওটা ব্রেকফাস্ট খেতে এসেছিল, যাই হোক তারপর। তুমি ছেলেটা ডেসক্রিপশনটা শোনো, দাঁতগুলো এমন ভাবে বেরিয়ে আছে না, তলার ঠোঁটটা দেখা যাচ্ছে না, পুরো মুলোর দোকান। সে এসছে সকাল 8টার সময় দেখতে, তাকে দেখে আমার আরো মাথা গরম হয়ে যাচ্ছে। এর জন্য ঘুম থেকে তুলে আমায় টেনে তুলে শাড়ি পরিয়ে এই একটা মুলোর দোকানের সামনে বসিয়ে দিল আমাকে। বিষটা তার থেকে যাওয়ার পর আমরা তিনজনে মিলে সারা দিন ধরে তাকে মনে করেছি আর হেসেছি, বাপি মা আর আমি। ওকে। দিদাকে বলেছি, দিদা মানে আমরা যতজনকে বলেছি সবাই এটা নিয়ে খিল্লি উড়িয়েছে। বুঝলাম। এবার সেখানেও আমাকে নিয়ে একটা টাগ অফ ওয়ার চলেছিল, মানে আমার বিয়ের সময়টা। আচ্ছা। আলিপুরে একটা ছেলে দেখতে এসছি, আর যার কথা আমি বলছি সে একটা তারা দেখতে এসছে। এবার দুজনের মধ্যে টাগ অফ ওয়ার চলছে, তাদেরও পছন্দ হয়েছে এদেরও পছন্দ হয়েছে। এবার বলছে তারা তারা বলছে এই বিয়েটা ক্যান্সেল করে দিই, এরা বলছে ওই বিয়েটা ক্যান্সেল করে দিই। আচ্ছা। এই করে করে মোটামুটি তার মানে ভীষণ সুন্দরী, তাই না? আমি তো তোমাকে দেখিনি।
বাট মানে তখন হয়তো ছিলাম কিনা জানি না, তবে এখন আমি প্রচন্ড যখন এতগুলো প্রপোজাল, এত কিছু, তার মানে তুমি নিশ্চয়ই ছিলে একসময় ডার্ক সাইডে সুন্দরী। সুন্দরী কিনা জানি না, তবে হয়তো আমার মানে আমার অ্যাটিটিউডটা বলো, আমার ম্যানারিজম গুলো বলো, এইগুলো হয়তো অনেক সময় অনেকের অ্যাট্রাক্ট করতো। হ্যাঁ একদম। তো মানে সৌন্দর্য মানে তো শুধু মানে চোখ নাক মুখের সৌন্দর্যটা নয়, হয় অ্যাপিয়ারেন্সটাও ডাজ ম্যাটার ডেফিনেটলি। পার্সোনালিটি, অ্যাপিয়ারেন্স সবকিছু নিয়েই সৌন্দর্যটা আর কি। হুম। দেখতে আমি কতটা সুন্দর আমি জানি না, আমি নর্মাল লুকিং, খুব একটা যে সুন্দরী বলবো তা নয়, কিন্তু হয়তো আমার পার্সোনালিটিটা সবার পছন্দ হতো। ওকে, দেন তারপরে ওই দুটো ছেলের মধ্যে তখন টাসল চলছে যে কে বিয়ে করবে। কে বিয়ে করবে? হুম। এবার ফাইনালি যার সাথে কথা আমি বলছি তার সাথে ঠিক হলো। সেই হাওড়া জেলাতেই থাকে, উংশানিতে থাকতো। তো উৎকলসিনী ব্রাহ্মণ। এবার উৎকলসিনী ব্রাহ্মণটা না আমি আগে কোনোদিন শুনিনি, পরে জানতে পারলাম ওদের ওই উড়িয়া উড়িয়া যারা হন আর কি, ওই তাদের মধ্যে যে ব্রাহ্মণ থাকেন তাদেরকে উৎকর্ষণী ব্রাহ্মণ বলা হয়। ওকে। তো ওই পুজো আচ্ছা যারা করতেন, কিন্তু এই ছেলেটা ছিল অ্যাস্ট্রোলজার। কালকে তুমি এই অ্যাস্ট্রোলজারের গল্প বলছিলে না, হ্যাঁ। আজকে আর একটা এক্সাম্পল আমি তোমার ফ্রেন্ডসদের দেবো, তোমার মেম্বারসদের দেবো। চা। তুমি সেই বলছিলে না সব অ্যাস্ট্রোলজারকে সবার কাছে গিয়ে খুঁজো না, দে আর অল নট গুড, দে আর শর্ট। মানুষদের এখন এমন হয়ে গেছে যে ছোট থেকে ছোট কোনো সমস্যাতে এত বেশি মানে কিছুকে একটা আঁকড়ে ধরতে যায়, এত বেশি তারা দৌড়ে বেড়ায়, এই বাবাজি মাতাজিরা রীতিমতো মাথা চাড়া দিয়ে উঠেছে। আর তার উপর তো রয়েছেই সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্স, নানান জায়গায় নানান রকমের ভিডিও ভাইরাল হচ্ছে, মানুষও তার পেছনে দৌড়চ্ছে। আদতেও তাদের কি ডেস্টিনেশন, এই মানুষগুলো তাদেরকে কোথায় ঠেলে দিতে পারে, কত খারাপ পর্যায়ে ঠেলে দিতে পারে, সেগুলো সম্পর্কেও এদের ধারণা নেই। তো সেই জন্যই আমরা কি সম্পর্কের যেহেতু করে দিতে পারে, আমি আজকে বলছি কোন জায়গায় ফেলে দিতে পারে। আই এম লাকি এনাফ দ্যাট আই কুড কাম আউট ফ্রম দ্যাট সিচুয়েশন, নিজেকে বলবো। এবার উনি ছিলেন অ্যাস্ট্রোলজার, একটা খুব নাম করা জুয়েলার্সের নামটা আমি বলছি না, বলবো না, ওকে। খুব নাম করা একজন জুয়েলার্সে উনি বসতেন। এবার ভাগ্যক্রমে বা সৌভাগ্যক্রমে বলবো, ওই জুয়েলার্সের যে ছোট মেয়ে, ওই জুয়েলার্সের মালিকের ছোট মেয়ে, সেই ছোট মেয়ে পড়তো আমার স্কুলে, মানে আমার জুনিয়র ছিল। এবার ওর মার সাথে, ওনার স্ত্রীর সাথে, মানে জুয়েলার্সের যিনি মালিক তার বউয়ের সাথে আমার মা এবং আমার খুব ভালো একটা সম্পর্ক ছিল। আমার মা তো আনতে যেত স্কুলে, আর ওখান থেকে আমি টিউশন পড়তে যেতাম, সেই জন্য মা আমাকে ভাতটা খাইয়ে দিত ওখানে স্কুলে বসে। তো ওর সাথে খুব একটা ভালো একটা সম্পর্ক ছিল। উনিও একটা ছিলেন মানে খুব সম্ভ্রান্ত ফ্যামিলি থেকে বিলং করতেন, আমার মাও খুব এরকম চুপচাপ শান্তশিষ্ট। তো দুজনের নেচার খুব মিলত বলে খুব ভালো ফ্রেন্ডশিপ ছিল দুজনের, তার সঙ্গে আমাকেও খুব ভালোবাসতেন। ওকে। এবার উনি অ্যাকচুয়ালি আমাকে বাঁচালেন, মানে আলটিমেটলি। তো এবার হয়েছে কি, সেটা ওদের জানার ছিল না, জানার কথাও না। এবার আমাদের বলা হয়েছিল ছেলেটি অ্যাস্ট্রোলজি করে, অ্যাস্ট্রোলজার, এবার প্রচুর টাকা রোজগার করেন, কোটি টাকা নাকি টার্ন ওভার। এবার ওই ছেলেটির একটি ননদ ছিল যে কিনা কাঁথিতে থাকতো, তার শ্বশুরবাড়ি কাঁথি। ছেলেটির ননদ ছিল মানে? মানে ছেলেটি বোন ছিল আমার ননদ। হ্যাঁ, তোমার ননদ হবে সে সম্পর্কে, ছেলেটির একটি বোন ছিল, সে কাঁথিতে থাকে। আচ্ছা। কাঁথিতে থাকে, হ্যাঁ। কাঁথিতে থাকে, সেও নাকি প্রচুর, তার প্রচুর ওই বলে না, প্রচুর ওই কাজু বাদাম হ্যাঁ, এদিকে কাজু বাদামের বিজনেস টিজনেস বেশি হয়। হ্যাঁ, প্রচুর প্রচুর সব আছে। তো বাকি মেয়ে ভালো থাকবে, মেয়ে সুখে থাকবে, মেয়ে লাক্সারিতে থাকবে, এইসব ভেবে বাপি রাজি রাজি হয়ে গেল। যখন দেখতে এসেছিল তখন বললো যে কিছু লাগবে না, মেয়েকে আর ঘর একা করে পাঠিয়ে দেবেন, আমরা সেরকম ভাবেই রাখবো, আপনারা যারা মাদুর যত্নে রেখেছেন সেরকম ভাবেই রাখবো। কিন্তু কেসটা যেটা হলো, যেদিনকে আশীর্বাদ হলো, আশীর্বাদ হয়ে যাওয়ার পর চলে গেল ওরা, বাড়ি গিয়ে বলছে আমাদের খাট লাগবে, আমাদের বিছানা লাগবে, আমাদের 5 ভরি গয়না লাগবে, অমুক তমুক অনেক কিছু বললো।
আচ্ছা, যখন দেখতে এসেছিল তখন কিছু দাবি করেনি এমনি, বা যখন ধরো তোমাদের আশীর্বাদের কথা ফাইনাল হয়ে গেছে তখনও কিছু বলেনি? না, আশীর্বাদ হয়ে যাওয়ার পর যেদিন তখন বাড়ি ফিরে গেল, তারপরে সন্ধ্যেবেলা ফোন করল, মানে রাত্রিবেলা আর কি। তো তখন আমি বাপি করলাম, হ্যাঁ গো বাপি, মাও বললো আর কি ব্যাপারটা, যে দেখো ওরা এত ভালো মানুষই, তাহলে হঠাৎ এত কিছু কেন চাইছে, হুম এত কিছু চাওয়ার উদ্দেশ্যটা কি? ভালো হবে তো? মানে আমরা একটা প্রশ্ন তুলেছিলাম, ভালো হবে তো? হুম না হলে তুমি এক কাজ করো, মানে দেখুন তুমি তখন কিন্তু হয়ে গেছিল বাই দেন। মানে তখন আন্টির অ্যাকচুয়ালি এটা পার্সপেক্টিভ ছিল যে এখনো সময় আছে, যদি এখনো ডাউট থাকে আমরা এখানে আটকে দিতে পারি। হ্যাঁ, একদম, এখন নেমন্তন্ন হয়ে গেছে, কেনাকাটি হয়ে গেছে, তো কি হয়েছে, আমার তো বিয়ে হবেই, তোমরা তো ছেলে দেখছোই, এগুলো থাক, এগুলো থাক, তুমি রিলেটিভসদের বলে দাও যে বিয়েতে কিছু প্রবলেম হয়েছে, ওটা হচ্ছে না, অন্য ডেটে হচ্ছে। তো বাপি রাজি হলো না, রাজি হলো না, বললো না ওরকম তো হতেই পারে, সেই অনেক কিছু ক্লজেস দেখিয়ে, অনেক কিছু যুক্তি দেখিয়ে বাপি বললো যে তুই আর না করিস না। তখন বাপি, মানে কি বলতো, ওটা হয়তো আমার কপালে ছিল। হ্যাঁ হ্যাঁ, একদিনে বলে না যে যেখানে তার হাঁড়ি বাঁধা থাকে সেখানে তাকে যেতেই হবে, সেই কথা হাতা ভাত খেতেই হবে। ওই লেসেনটা বোধহয় আমার কপালে ছিল, ওই শিক্ষাটা বোধহয় আমার কপালে ছিল। সেই জন্যই হয়তো বাপিও কিরকম একটা হয়ে গেছিল, মানে কিরকম একটা ফ্লো এর মধ্যে বিয়েটা হল, মানে বিয়ের দিনটা এলো। আচ্ছা, মানে যা যা ক্লেম বিয়ের করেছিল সেগুলো সব তোমরা দিলেও, তাই তো? দিলাম, বাপির ক্ষমতা কি, বাপি বললো যে দেখ আমার তো ক্ষমতা আছে, আমার ক্ষমতা আছে, আমার ক্ষমতার বাইরে তো কিছু চাইনি, দিয়ে দেবো। এবার যাই হোক, এবার বিয়ের দিনটা এলো, আমার গোধূলি লগ্নে গিয়েছিল, ছেলেটি এলো রাত্রির 2:30টার সময় বিয়ে করতে। ওমা, কেন? নিশুতি রাত, জানি না, নিশুতি রাত্রে পাড়া ঘুমোচ্ছে, বিয়ে বাড়ি ফাঁকা, নিশুতি রাতে বিয়ে করতে। কিন্তু তোমরা তো সেই সন্ধ্যা থেকে রেডি হয়ে বসে আছো নাকি? তো সন্ধ্যা থেকে রেডি হয়ে বসে আছি, বারবার ফোন করছি, সবসময় বলছে আর রাস্তায় আছি, রাস্তায় আছি, রাস্তায় আছি। এ বাবা, কি বাজে রকম টেনশন! তাহলে বাড়িতে তো সবাই নিশ্চয়ই ভীষণ চিন্তায় পড়ে গেছিল যে এত দেরি হয়ে মানে যাচ্ছে। বাপি তো এঘর ওঘর করছে সমানে। এবার 2:30টার সময় এলো, তাও আবার কি, আহ, গাড়িতে করে যেটা এসছে সেটা দরজা খুলছে না, সেই স্কেল ফেল ঢুকিয়ে, কাঠি ফাটি ঢুকিয়ে দরজা খুলতে হলো। হ্যাঁ, হাসিরই ব্যাপার, হাসো, আমার হাসিতে কোনো আপত্তি নেই, আমিও হেসেছিলাম। তো কি অদ্ভুত যাই হোক, বিষয়টা! একে তো উনি আচ্ছা, উনি যে এলেন ওনার সাথে বরযাত্রীও এলো ওই রাত্রি 2:30টার সময়? বরযাত্রী কোথায়, কোনো বরযাত্রী নেই, মা, শুধু সঙ্গীত তাদের বিয়ে ব্যাপার। করতে এসছেন? বলেছিল 70 জন বরযাত্রী আসবে, একজনও আসেনি। হ্যাঁ, মানে তুমি তোমাদের তো ভাবো, খাওয়া দাওয়া সবকিছুর অ্যারেঞ্জমেন্টও করেছিলে তোমরা। সব সব এক্সট্রা হয়েছে, সব এক্সট্রা হয়েছে। কি অদ্ভুত বিয়ের এক্সপিরিয়েন্স বাবা তোমার! হুম। কোন জায়গায় ডাউটটা গিয়ে পৌঁছচ্ছে তুমি একবার তা। তাই তো, এই তো মানে ভীষণ অদ্ভুত। হ্যাঁ, তারপর বলো, বেশ ইন্টারেস্টিং লাগছে ব্যাপারটা আমার। এবার 2:30টার সময় এসে পৌঁছলো, এবার বিয়ে হলো ভোরবেলা 6টা বাজতে না বাজতেই, চলো 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 চলো, মা। মানে বিয়ে, ব্রাহ্মণ, ওরাও ব্রাহ্মণ আমরাও ব্রাহ্মণ, এবার ব্রাহ্মণের বিয়েতে একটু দেরি হয়। হুম হুম। এবার ওই কুসুম দিয়ে টুসুম দিয়ে অনেক কিছু থাকে, ওই সাত পাকে করে অনেক কিছু থাকে আর কি। তো একটু সময় লাগে, 3 সাড়ে 3 ঘন্টা সময় লাগে। এবার বিয়েটা শেষ হতে না হতেই চলে 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 চলে, মানে ভোরবেলা, আর তখন ওর মানে রাস্তায় হাঁটলে কেউ বেরিয়েছে এরকম সময়। আমি তখন মনে মনে ভাবছি যে কেন এত লুকোছাপা, কিসের এত লুকোছাপা, কেন, কিসের জন্য? মানে বিয়েতে বসার আগের মুহূর্তেও কাকু একবারও প্রশ্ন করেনি ওকে যে এত দেরি কেন, এত রাত কেন? তুই এখনো কোনো সদুত্তর পাইনি, প্রশ্ন করি, ওর সবাই সাথে আর কেউ আসেনি? উনি একাই একটা গাড়ি করে চলে এসেছিলেন, কোনো কেউ বাড়ির না কেউ আসেনি? মা এসেছিল, দিদি এসেছিল, জামাইবাবু এসেছিল, আর দিদির দুটো ছেলে মেয়ে এসেছিল, একজন ফোরে, মানে মানে একদম কোর ফ্যামিলি মেম্বার্স, আপার অফ দিস মানে কোনো রিলেটিভ নেইবার্স কেউ আসেনি? কেউ আসেনি। এবার আর আমার ফ্যামিলিতেও তখন সব চলে টলে গিয়ে আমার মাসিরা ছিল, আহ, আমার বাবা মা, আমার মাইমা, এরাই সবাই ছিল, মামা মামি এরাই ছিল। স্বাভাবিক, কত রাত অব্দি কে বসে থাকবে পাড়ার লোক? কে বসে থাকবে, কার
কার অত ধৈর্য আছে? তো যাই হোক, এবার আমার মাসি কিন্তু একবার প্রশ্ন করেছিল যে, শঙ্কর আমার বাবাকে বলেছিল, "শঙ্কর তুমি আম ওইখানে মেয়েটার বিয়ে না দিলেও পারতে।" কিন্তু যেহেতু জানে বাকি কারো কথা শুনবে না, এই ব্যাপারটায় অন্তত, সেজন্য আর ভেঙে কিছু হয়তো বলেনি। যাই হোক, এবার হলো, যখন গিয়ে পৌঁছলাম, তখন দেখলাম যে না, যখন ওর শ্বশুরবাড়িতে গেলাম, তখন দেখলাম যে না, মানে অনেকেই আছে, পাড়ার প্রতিবেশী লোকজন অনেকেই আছে, বাড়ির লোকজনও অনেকে আছে। তো ওদের যা ওই আশীর্বাদের নিয়ম-টিয়ম যা হলো, হওয়ার হলো। হুম। সন্ধ্যের পর ঘরে বসে আছি, সবাই এসেছে, শাশুড়ি আছে, ননদ আছে, আ ননদের ছেলে-মেয়ে আছে, ননদের বর আছে, ননদের দেওর আছে। সবাই মিলে আছে। এবার হার্ট ড্রিংকস এলো। হার্ট ড্রিংকস এলো মাই গড! মানে এটা একদম তোমার বিয়ের পরের দিনই? পরদিনই। হার্ট ড্রিংকস এলো। ওদের নাকি নিয়ম বিয়ের ২ দিন পরে বৌভাত আরকি, ফুলশয্যায়। ওদের নিয়ম ছিল এটা। আচ্ছা। তো হার্ট ড্রিংকস এলো। হার্ট ড্রিংকস এসছে না, আমার বুকটার মধ্যে না ধড়াস করে উঠেছে। আমি আমার ফ্যামিলিতে কোনোদিন কাউকে দেখিনি। নেভার আই হ্যাভ হার্ড অফ। আর এবং মানে তার মা-বাবা, তার দিদি, জামাইবাবু সবার সামনেই? একদম মানে কিন্তু বাচ্চা ছেলের এগুলো। ও আচ্ছা, সবকিছুর সামনেই ওই হার্ড ড্রিঙ্কস এলো? আচ্ছা। এলো, সবাই মানে সবাই নিল। হুম, হুম। বাচ্চাগুলোকেও দিল। অ্যাঁ! বাচ্চাগুলো থিংক বয়স্ক? অফ, একজন 4 এ পড়ে, একজন 7 এ পড়ে তখন। 4 এর বাচ্চাকে হার্ড ড্রিঙ্কস দিল? থিংক অফ, জাস্ট থিংক অফ। ভাবো, মা গো! কেন আমি আমার ইনসিডেন্টটা বলছি, জাস্ট ভাবো। কি ভয়ঙ্কর ফ্যামিলি! এবার আমাকেও এগিয়েছে ক্লাস। আমি বলছি, "আমি খাই না, আমি খাবো না।" সেখান থেকে শুরু হলো আসল চেহারার খোলস খোলা। খাবে না মানে? আমাদের সঙ্গে থাকতে গেলে তোমাদের তো খেতেই হবে। আমাদের সোসাইটিতে আমাদের একটা স্ট্যান্ডার্ড আছে, একটা স্ট্যান্ডার্ড মেইনটেইন করতে গেলে তোমাকে খেতেই হবে। বাবা জুলুম না, কি স্ট্যান্ডার্ড মেনটেন করতে গেলে হার্ড ড্রিঙ্কস নিতে হবে? হ্যাঁ, মানে অ্যাজ আ লাইফ সেভিং ড্রাগ, অ্যাজ ইফ লাইফ সেভিং ড্রাগ, এরম ভাবেই অ্যাটিটিউড। ওরে বাপরে! তোমাকে খেতেই হবে। তুমি খাবে না কেন? না খেলে কিন্তু তুমি আমাদের সাথে থাকতে পারবে না। আমাদের সাথে ম্যাচ করে চলতে পারবে না। আমি বললাম, "আমার দরকার নেই। আমি ঘরের ভেতরেই থাকবো। প্লিজ আমি খাবো না। আমি পারি না এগুলো খেতে। ভাল লাগে না আমার গন্ধ।" সে মানে জোর জবরদস্তি। কোন রকমে একটা ঢোক মুখে ঢুকিয়ে আমি জাস্ট বেরিয়ে এসেছি ঘর থেকে। আমি পারিনি ওখানে বসে থাকতে। তো ওখানে মা, বাবা, দিদি, জামাইবাবু, বাচ্চারা, উনি সবাই মিলে একসাথে খাচ্ছেন, তাই তো? এইটা হলো সবাই উইথ বাচ্চাদের চাট, পরিবারের। উইথ চাট। উফ! ভগবান! মানে আমি তখন মানে মনে, মনে ভাবছি, "বাপি তুমি আমাকে কোন জঙ্গলে ফেলে দিলে দেখে শুনে? এর থেকে তো ভালো ছিল আমার আমার ছেলেগুলো যেগুলো আমাকে কলেজে প্রপোজ করেছিল তাদের সাথে আমি বিয়ে করতাম। they could have kept me so happy." এক্সাক্টলি। তো মানে আমি অনেক দিশাহারা হয়ে গেছি তখন। কি করব? কোথায় যাব? এদের সাথে আমাকে পুরো লাইফটা কাটাতে হবে? এটা ভেবেই আমার যেন ভেতরটা একটু ফাঁকা হয়ে যাচ্ছে। হালকা হয়ে যাচ্ছে পুরো। এবার জাস্ট আমি একটা জায়গায় গিয়ে বসে, বসে কাঁদছি। যখন কাঁদতে দেখেছে তখন ওরা আরো ঝাল দিচ্ছে। আরো ঝাল নিচ্ছে ওরা তখন। উল্টো মানে পাল্টা কথা বলছে। তখন আবার দে আর স্ক্রিমিং ওভার ইউ, তাই তো? এরকম চিৎকার হুম, করছে they তোমাকে? are screaming over me. হুম, হুম। এবার আমি তখন বলছি, "আমাকে তো আপনারা দেখেই এনেছেন। আমার ফ্যামিলি, আমি নিজে কিরকম সবটাই তো বুঝে এনেছেন। ইভেন কি আমার অন্য কোথাও বিয়ে ঠিক হচ্ছিল, সেখান থেকে ঝগড়া করে আমাকে কেড়ে নিয়ে আমাকে নিয়ে এসেছেন। তো আমাকে এরকম জোর কেন করছেন? আমি এই জিনিসটা পারব না। আমার পক্ষে সম্ভব নয় এটা এনগালফ করা। আই এম নট হ্যাবিচুয়েটেড।" বলছে, "ঠিক আছে, আমরা তোমাকে অভ্যেস করিয়ে দেব।" বলে সেদিনকার মতন ছেড়ে দিল। এবার নেক্সট ডে তো অ্যাজ ইউজুয়াল কাটলো সারাদিন এদিক ওদিক করে। তার পরের দিন বৌভাত। বৌভাতটা হলো। এসেছিল সবাই, মোটামুটি পাড়ার লোকজন, আত্মীয়স্বজন সবাই এসেছিল। বৌভাতটা হলো।
ওই এবার রাত্রিবেলা শোয়ার পালা, ঘর সাজানো হয়। ফুলসজ্জা। হ্যাঁ, ফুলসজ্জা, ঘর-টর সাজানো হয়। এবার যেহেতু অনেকজন লোক ছিল আর দুটো ঘর ছিল, ঘর, কিচেন, একটা বড় ডাইনিং, আর দোতলাটা তখনও আন্ডার কনস্ট্রাকশন ছিল, তখনও কনস্ট্রাক্ট হয়নি পুরোটা। দোতলাটা থাকার মতন মানে পরিস্থিতি ছিল না, সুতরাং একতলায় সবাইকে ম্যানেজ করতে হবে। তো শ্বশুরমশাই ছিলেন না, শাশুড়ি মা একাই ছিলেন, বিধবা আর কি শাশুড়ি মা আমার ছিলেন ও আচ্ছা, শ্বশুরমশাই ছিলেন না, আচ্ছা। না। এবার শাশুড়ি মা বিধবা, ওনাকে একটা ঘরে দেওয়া মানে উনি অ্যাকচুয়ালি ওই বারান্দার যে রিবানটা পাতা ছিল ওখানে শোন আর কি, ওখানে উনি শুয়ে পড়েছেন। এবার আহ এই আছে ননদের দেওর আছেন, ননদ আছে, ননদের হাজবেন্ড আছে, ছেলে মেয়েরা আছে। এবার শোনো, আমরা তো আমাদের ঘরে, আমি যেটা দেখলাম মানে একদম মানে ননদের আমার নন্দাই আর কি, একদম তো একদম ধুত হয়ে আর কি টলতে টলতে উনি বাড়ি চলে গেলেন। ড্রাইভার ছিল, গাড়ি নিয়ে বাড়ি চলে গেলেন। পড়ে রইল ননদ আর ননদের দেওর। ওরা দুজন কি করলো, একটা ঘরে শিফট করে গেল, ছেলে মেয়েগুলোকে বাইরে ঠাকুমার কাছে, দিদিমার কাছে পাঠিয়ে দিল। মানে ননদের দেওরের সাথে একটা রুমে চলে গেল, আর বাচ্চাগুলোকে ঠাকুমা মানে ওদের দিদা হচ্ছে সম্পর্কে, দিদার কাছে দিয়ে দিদিমার দিল। কাছে পাঠিয়ে দিল, লক করে দিল। আমি ভাবলাম যে এটা কি হচ্ছে, মানে এসব আমার সাথে কেন? আমি না কাউকে কিছু বলতে পারছি না, বললে তো আরো ঝাড় খায়। আর স্বাভাবিকভাবে তুমি তখন নতুন বউ, এই সব কিছু অদ্ভুত অদ্ভুত জিনিসগুলো চোখের সামনে দেখে কি বা বলবে, আর কাকেই বা বলবে? ওখানে তো সকলেই তোমার বিরুদ্ধাচারণই করবে। এবার আমি আমার হাজবেন্ডকেও কিছু জিজ্ঞেস করি, তখন আমি একটা মেন্টালি আমি ভেবে নিলাম যে আচ্ছা তার মানে এরা এইরকম, আহ, আমাকে আমাকে নিজেকে বাঁচিয়ে চলতে হবে। বেশি প্রশ্ন আমি করব না, বেশি প্রতিবাদও আমি করব না। আমি জানি না ভবিষ্যতে কি আছে, সুতরাং আই হ্যাভ টু ডিল ট্যাক্টফুলি উইথ দেম। ওরকমই চললো। সন্ধেবেলা, প্রত্যেকদিন সন্ধেবেলা ওরকম মদের আসর বসতো, হার্ড ড্রিঙ্কের আসর বসতো। সেখান থেকে আমি নিজেকে একটু বাঁচিয়ে রাখার চেষ্টা করতাম যতটুকু সম্ভব, কিন্তু বেশি আবার প্রতিবাদও করতে পারতাম না, যাতে ওরা যদি কি মানে ভুলভাল কিছু করে ফেলে আমার সাথে, সেই হিসেবে আমি কিছু প্রতিবাদও করতে পারতাম না। কিন্তু যাই হোক, নিজেকে বাঁচিয়ে যতটা বাঁচিয়ে রাখা যায়। এবার একদিন আমাকে বলল যে আমাদের মানে আসছে না, জমাদার আসছে না, তো বাথরুম গুলো তো নোংরা হয়ে আছে। আর ওদের গেটটা যেহেতু বড় ছিল, গেটে একটা দারোয়ান ছিল পুরো মতন, জানো তো। এবার দারোয়ানের একটা টয়লেট ছিল যেটা বাইরে, বাড়ি মানে প্রেমিসেস এর মধ্যে, কিন্তু বিল্ডিং এর বাইরে। এবার বলছে যে তুমি ওর বাথরুমটা একটু গিয়ে পরিষ্কার করে দিয়ে এসো। আমি নিজের বাড়িতেও কোনোদিন এটা করিনি, আজ পর্যন্ত করি না, জমাদার দিয়ে করাই। মানে বুঝতে পারলাম তুমি এমন একটা ওভার প্যাম্পার্ড ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করো, তারপর সেটার থেকে ইট ওয়াজ হেল্প ফর ইউ। হেল্প ফর মি, মোর দেন সামথিং, মোর দেন হেল্প। হুম। যাই হোক, করলাম। আমি তো তখন ভাবছি যে ব্যাস আর 4টে দিন কোনো রকমে কাটিয়ে দিলেই ব্যাস আমি পগার পা, আমি আসবো না কাল। হুম। এইবার বাকি মা যখন ফোন করতো আমাকে, সবাই আমাকে ঘিরে থাকতো, যা তুমি কিছু বলতে না পারো। আমি কিছু বলতে না পারি। তারপর আমাকে বলা হলো তোমার বাবাকে বলো আমাদের একটা কম্পিউটার দিতে, কম্পিউটার থাকলে আমার কাজের একটু সুবিধে হবে, আমার ভাগনা ভাগ্নিরা একটু কম্পিউটার ইউজ করতে পারবে। তোমার বাবাকে এবার বাড়ি যাবে যখন বাবার থেকে একটা কম্পিউটার নিয়ে আসবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে নিয়ে আসবো, ওরম ভাবেই বলে দিল আচ্ছা ঠিক আছে নিয়ে আসবো। মানে ওরা যা বলছে আমি হাতে হ্যাঁ মেলাচ্ছি। হ্যাঁ, মানে তুমি তো জানো যে আমি আর থোড়ি আসছি, যা করাচ্ছিস আমাকে দিয়ে করিয়ে নে তোরা। করিয়ে দে তোরা, যা পাচ্ছিস করিয়ে নে, আমিও করে নিচ্ছি। আমার বাবা আবার শিক্ষাটা তো একটু ভালো দিয়েছিল, ভালো দিয়েছে, সুতরাং যা পাচ্ছিস করিয়ে না, আমিও করে নেব। মানে আমি ক্যালাত হলেও এতটাও ক্যালাত নয় যে আমি মানে বুঝতে পারবো না যে হোয়াট ইজ গোয়িং অন ইন ফিউচার। হুম। তো এবার যেটা হলো,
এবার ওই 4 দিনের মধ্যে 2 দিন দেখলাম আমাকে নতুন বউ দেখতে আসার আছিলায় কিছু লোক আসছে with a briefcase in hand. ও মাই গড! With a briefcase in hand and they are all non-Bengali. They are all Marwaris. আচ্ছা। আর আমাদের মেয়েদের একটা সিক্স সেন্স থাকে না শ্রেয়া, চাউনিটা না খুব বাজে ছিল। হ্যাঁ, খুব অবভিয়াস। তুমি একদম বুঝতেই পারবে যে কে তোমাকে লাস্টফুল আইজ বা কোনটা ভালো নজরে দেখছে, খারাপ নজরে দেখছে, তো তুমি বুঝবেই। এক্স্যাক্টলি, খুব বাজে চাউনিগুলো ছিল। আমার না ভালো লাগতো নরম ভাবে গিয়ে সেজে গুজে বসতে। আমি একবার বলেছিলাম যে দেখো, তোমার ফ্রেন্ড বা বলো বা রিলেটিভ বলো, যেই বলো, দেখতে যখন আমাকে আসছে তখন আমি তো বাড়ির বউ, আমি তো ডিসেন্টলি থাকি বাড়িতে শাড়ি টাড়ি পরে, তা এত সাজগোজে না আমার কি তো প্রয়োজন? তোমাকে খুব বেশি সেজে গুজে বসতে বলতো কি? একদম 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 সেজে গুজে বসো। আর ইন্ট্রোডিউস করা তো যখন লোকগুলোকে কি বলতো, মানে ওনার কে বউ হয়? বলতো, বউ বলতো। না না না, তোমাকে না, মানে ওদেরকে কি বলে ইন্ট্রোডিউস করাতো তোমাকে? যে আমার বন্ধু হয়, তা বিজনেস বিজনেস পার্টনার, পার্টনার। ক্লায়েন্ট, ওকে। যেহেতু অ্যাস্ট্রোলজার ছিল, মারোয়ারি ক্লায়েন্ট। আচ্ছা। বলে হুম হুম হুম। এবার তখন আমি বললাম ক্লায়েন্ট দিত, এত সেজে গুজে বসার কি আছে? আমি তো ভালো আচ্ছা, তুমি ভালো ক্লায়েন্টদের নতুন দেখা বউ। কেনই বা করতে যাবে? হ্যাঁ, নতুন বউ, আমার তো ঠিকঠাকই পোশাক থাকে বাড়িতে। আমি যে খুব এভাবে থাকি, খুব মানে একটা ছেঁড়া জামা কাপড় পরে থাকি তা তো নয়, আমি তো ভদ্রসত্র ভাবেই থাকি, শাড়ি টাড়ি পরে থাকি। নতুন বউ নতুন জামা কাপড়ই তো এখন আছে, এখনো সেরকম পুরনো হয়ে যায়নি জামা কাপড়গুলো। তো সেই হিসেবে বলছে যে না, এখন তো সেজে গুজে বসতে হবে। আর আমাদের কথা তুমি যদি না শোনো, তাহলে তোমাকে আমি মেরে কেটে পুঁতে ফেলবো, তুমি তোমার বাবা মা টেরও পাবে না। এরকম ডাইরেক্ট থ্রেট করছে তোমাকে? মেরে কেটে পুঁতে ফেলবো, তোমার বাবা মা টেরও পাবে না। মানে এটা তো একদম তাহলে বিয়ের পরের, মানে কিছুদিনের মধ্যেরই ঘটনা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমার ওখানে আমার লাইফ ছিল 7 থেকে 8 দিন। 7 থেকে 8 দিন ওখানে আমার লাইফ ছিল। আচ্ছা, তারপর? এবার যেহেতু বিয়েটা হয়েছে, একটা ডিভোর্সের তকমা লেগে গেছে আর কি, নাহলে দ্যাট ওয়াজ নট ইভেন আ বিয়ে। হুম। তো গট ইট। এবার তখন তো মেরে কেটে পুঁতে ফেলবো, তখন তোমার বাবা মাও টের পাবে না, জানতেই পারবে না কিছু। বলে ড্রয়ারটা খুলে আমাকে একটা গান দেখালো। মানে কিরম বলতো, ওই কাঠা টাইপের জিনিসগুলো হয় না, একনলা রাইফেল রিভলভার যেগুলো, হুম 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 সরু সরু মতন একনলা রিভলভার যেগুলো ছিল না, হুম ওই হুম অনেক সিনেমাতে দেখায় হুম দেখায়, হুম। ওই রকম টাইপের, ওই রকম জিনিস একটা। তখন না আমি খুব ভয় পেয়ে গেছি। ফ্রম দেন অন আমি আর কিচ্ছু বলতাম না। আমি একদম মানে মুখ বুজে থাকতাম। সাজতে বলতো সাজতাম, যা পড়তে বলতো পড়তাম, এরকম ছিলাম। এবার একদিন কি হলো, ওই যে জুয়েলার্সে চাকরি করতো, মানে অ্যাস্ট্রোলজার ছিল, সেই জুয়েলার্সে মালিক আর মালকিন বেশ বড় জামাই এলো। মানে ওই আন্টির দুটো মেয়ে ছিল, বড় মেয়ে ছোট মেয়ে। বড় মেয়ে বিয়ে হয়ে গেছিল, জামাইকে নিয়ে বরকে নিয়ে আন্টি এলো। এবার আমি যখন বেরিয়েছি, আন্টি আমাকে দেখে শকড। এবার মানে মুখে সেটা প্রকাশ তো পেয়েছে, আর ওরাও সাডেনলি সেটা দেখে বুঝে গেছে কিছু একটা, আচ্ছা। যে এরা চেনে। তখন আমাকে আন্টি বলছে, আরে সঞ্চিতা তুই? এবার যেই বলেছে সঞ্চিতা তুই, দ্যাট ওয়াজ ক্লিয়ার যে আমাকে আমরা হুম হুম প্রিভিয়াসলি চেনাশোনা আমাদের। হুম। তখন যে আরে ও তো আমার মেয়ের স্কুলেই পড়তো, সিনিয়র ছিল, বললো টললো। এবার এবার থেকে যেটা হচ্ছে দেখছি, যে আমাকে আর আন্টিকে ওরা কিছুতেই একা ছাড়ছে না, আচ্ছা। কিছুতেই একা ছাড়ছে না। মানে হয় না যে পূর্ব পরিচিত, যাও তোমার পূর্ব পরিচিত, একটু কথা বলো গল্প করো, এরকমই তো লোকজনরা বলে থাকে হুম নর্মালি। হুম। কিছু কিছুতেই একা ছাড়ছে না। এবার কি হলো, যে ওদের না একটা পুকুর ছিল জানো তো, পেছনে একটা, বাড়ির পেছনে একটা বড় ওরকম, যেরকম গাদিহারাটা অনেকটা ল্যান্ড, তারপরে নদীটা, হুম হুম।
ওই ওদের বাড়িতে না ওরকম একটা জায়গা ছিল, মানে অনেকটা ল্যান্ড, তারপরে একটা পুকুর। পুকুর মানে ছোট ছোট একটা দিঘির মতন। এবার এখানে বলছে যে চল সঙ্গীতা একটু পুকুর ধারে ঘুরে আসি বলে এরা আমাকে জানি না আরটি তোমাকে নিয়ে গেল। হ্যাঁ এবার হনন করে এগোচ্ছে যাতে পেছনে ওরা আমাকে খুব সহজে ধরতে না পারে। এবার কি হয়েছে, এবার এগোতে এগোতেই তখন মানে প্রায় ম্যারাথন করতে করতে আমাকে কাকিমা বলেছিল চুপি চুপি যে শুনছে তুই এখানে টিকতে পারবি না, যত তাড়াতাড়ি পারিস এখান থেকে তুই পালা। এইটুকু আমাকে just বলে দিল। আমাকে বলে এর বেশি আমি আর কিছু বলতে পারবো না, এখান থেকে তুই যত তাড়াতাড়ি পালা, আচ্ছা। যত তাড়াতাড়ি পারিস পালা। এবার at that moment I was clear যে যারা এতদিন আমায় দেখতে আসছিল they were not known person, they are just client. আচ্ছা। হুম। তো তখন এবার 7 দিন হয়ে গেছে, 8 দিনের দিন বাপি নিতে আসবে, খুব আনন্দ, বাড়ি যাব। হঠাৎ করে ফ্যাকড়া তুললো কি যে না তোমার বাড়ি যাওয়া হবে না, বাড়িটা একসঙ্গে যেতে হবে, এখন তো ওর নেই, এখন ওর সময় হবে না, ওর কাজের চাপ, এখন তোমার বাড়ি যাওয়া হবে না। আমি বলছি, বাড়ি যাওয়া হবে না, বাপি যদি একবার এসে ঢুকে পড়ে আমি যাবই বাড়ি, আর আমার দিয়ে কেউ আটকাতে পারবে না, আর আমি সহ্য করতেই পারছি না এগুলো। এবার বাপি ওই ইভেনচুয়ালি এসে গেছে বাপি। আচ্ছা, মানে আঙ্কেল নিতে এসেছিলেন তোমাকে বাড়িতে, তাই তো? নিতে এসছে, বাপি এসছে, আহ আমার এক কাকা এসেছিল তখন, আমার মানে এই ছোট দাদুর ছোট ছেলে নিতে এসেছিল। তো ফুল কাকু এসেছিল, ফুল কাকু আর বাপি এসেছিল। এবার তো ও বাপিকে বলছে না ওর যাওয়া হবে না, এমন বলে। তখন বাপি বললো যে ঠিক আছে, আপনি এমন তো বিশাল কিছু নিয়ম যে আমরা সবসময় মানি তা তো না, ওর যদি কাজ থাকে ও থাক, ও 2 দিন পরে আসবে, আমি মেয়েকে নিয়ে যাই, অনেকদিন বাড়ি যায়নি, ওর মাও খুব করছিল বলে সামহাও বাপি আমাকে নিয়ে গেল। আমি না যখন গাড়িতে উঠেছি না, আমি যে হাতটা জোরে নিঃশ্বাস নিয়েছি। আমি বললাম বাপি আমি আর যাবো না। বাপি বললো কেন রে, কি হয়েছে? এইবার কেসটা কি হয়েছে শোনো, বাপি যে গাড়িটা নিয়ে এসেছিল ওই গাড়িতে আমাকে যেতে দেয়, মানে ওই ওই গাড়িতে আমাকে যেতে দেয়নি, ওই গাড়িতে ওই গাড়িটা কাকাকে দিয়ে পাঠিয়ে দিয়েছে, আচ্ছা। নিজেদের ড্রাইভারের সাথে আমাকে পাঠিয়েছে। ও আই সি। আচ্ছা। আচ্ছা। মানে হ্যাঁ, ড্রাইভার যাতে এসে বলতে পারে যে গাড়িতে আমরা কি গাড়িতে কি কি আলোচনা হয়েছে, রাইট? হুম। এবার বাপিকে জাস্ট আমি বললাম বাপি আমি আর ফিরে যাবো না। আসলে কেন রে, কি হয়েছে? তখন আমি বললাম যে বাড়ি চলো, বাড়ি গিয়ে বলছি। এবার বাড়িতে এলাম, রাস্তার একটাও কথা বলিনি, বাড়িতে এলাম, এসে আর বললাম যে বাপি এই এই ব্যাপার। আম, ওখানে যে কাকিমা ছিল, ওই কাকিমা বললো যে তুই চলে যা আর আসিস না, এখানে এখানে তুই থাকতে পারবি না, তোকে ওরা বেঁচে দেবে। আমি বললাম বেঁচে দেবে মানে? আমি বললাম যে হ্যাঁ আমার সঙ্গে এই কদিনে এই এই জিনিসগুলো হয়েছে। বলছে তুই কি বলছিস? আমি বলছি যে হ্যাঁ তোমাকে আমি তখনই বারণ করেছিলাম, এবার তুই আমার সন্দেহ লাগছে, তুমি শুনলে না কথাটা, তুমি মানতে চাইলে না, আমি বারণ করলাম মানে এই যে বিয়েটা, এই বিয়ের যে নাটকটা, এইটা পুরোটাই ওদের একটা কাইন্ড অফ বিজনেস স্ট্র্যাটেজি। ওরা বোধহয় এইরকম ছলনাতলে অনেকের সাথেই করে এরকম। ওর আগে 9টা বিয়ে করেছে, হ্যাঁ, আমি ওইটাই আমি গেস ওর করছিলাম যে আগে 9টা এটা বিয়ে করেছে। এটা নিশ্চয়ই ভনিতা। এবং ওই যে তোমার বউ ভাতের যে শো অফটা হয়েছে, সেখানেও আমার মনে হয় আগে থেকেই বলা কওয়া ওই কিছু ওদের সেট আপ রয়েছে, কিছু বলা কওয়া লোকজনই তারা এসেছিল, বিয়েতে তো কাউকে আনেইনি। মানে এরা এটাই করে, একটা করে মেয়েকে বিয়ের এই নাটকটা করে তাদেরকে দেখায় যে খুব ল্যাভিশ লাইফ তারা লিড করাতে পারবে ইত্যাদি। বিয়েটা করলো, তারপরে আস্তে আস্তে এরকম ক্লায়েন্টস আসে, দেখে যার পছন্দ হবে, যার সাথে মোটা টাকার ডিল হবে, তাকে বেচে দেবে। এই হচ্ছে এদের ব্যবসা। হ্যাঁ, তার মধ্যে একজন ছিল মুসলিম। আচ্ছা। এবার সেই 9টার মধ্যে 9জনের মধ্যে একজন ছিল মুসলিম, আই এম দ্য 10th ওয়ান। হুম। আচ্ছা, তুমি এই ইনফরমেশন গুলো কি করে গ্যাদার করলে আবার ফার্দার? আমি বলছি একটু করো, সবুর করো, আমি বলছি। আমি ছিলাম 10th ওয়ান। এবার মানে তুমি এমন মারাত্মক কথা বলছো, মানে সবুর আর হচ্ছে না।
মানে ভয়ানক ভয়ানক, তুমি বলেই ওই রকম সিচুয়েশন এত কাম ডাউন হয়ে হ্যান্ডেল করতে পেরেছো। মানে তোমার থেকে অনেক কিছু আমরা মেয়েরা শিখবো, যারা তুমি একটা শুনবে তারা গল্প শিখবে। বলেছো না, তুমি একটা গল্প বলেছিলে না, সেই একটা তান্ত্রিকের গল্প। সেই বাড়িতে এসে খালি হার্ড ড্রিঙ্কস চাইছিল, সারা হ্যাঁ ধরে হ্যাঁ দোকান হ্যাঁ খুলি হার্ড ড্রিঙ্কস নিয়েছিল। হ্যাঁ ঘটনাটা কিন্তু অনেকটা সেই রকম। হ্যাঁ, কাইন্ড অফ। মানে মানে হ্যাটস অফ টু ইউ যে তুমি অতটা ধৈর্যশীলা। তুমি ওই রকম মানে যে কটা দিনও ওইভাবে ওই পরিস্থিতিতে ছিলে, ওরকম দাঁতের দাঁত চেপে ধৈর্য ধরে তুমি থাকতে পেরেছো। অনেকেই কিন্তু এই পেশেন্সটা রাখতে পারতো না। বেশ, তুমি বলো। তুমি বলেছিলে না সবকিছুর প্রতিবাদ করতে নেই। হ্যাঁ দি, জানো তো মানে আমি এই কথাটা বলার পরে আমাকে অনেকে সেই সময় আমার বিরুদ্ধাচারণও করেছে। অনেকে বলেছিল, হুম, এই তুমি একজন ইনফ্লুয়েন্সার হয়ে এই বুদ্ধি দিচ্ছ, দেখ চুপ করে থাকতে হবে। কিন্তু আমি কিন্তু এই কথাটাই বলেছিলাম যে কিছু কিছু পরিস্থিতি মেয়েদের জীবনে এমন আসে, বুদ্ধিমত্তার সাথে সেই সময়টা চুপ করে থাকাটাই সব থেকে সব বেস্ট থেকে ডিসিশন। বুদ্ধিমানের কাজ। একদম বেস্ট ডিসিশন। তুমি সঠিক সময়টার জন্য অপেক্ষা করো, তারপর তোমার প্রতিবাদটা নিয়ে এগিয়ে এসো, তারপর মুখ খোলো, আগে নিজের ব্যাকবোনটাকে স্ট্রং করে নাও। কিন্তু ওই এমন একটা পরিস্থিতিতে আমি নিজেকে ফেললাম যেখানে আমার কিচ্ছু করানোর নেই, আমি জানি আমি নিজেকেই নিজে আরো বিপদের মুখে ঠেলে দেবো, সেই মুহূর্তে ওই প্রতিবাদের কোনো মানেই দাঁড়ায় না। যেখানে নিজের লাইফ রিস্ক হয়ে যায়, সেই প্রতিবাদটা করে আমার লাভটা কি? একদম, আমার লাইসেন্স হয়ে যেত, তো সেটা আমি বুঝতে হ্যাঁ, ওরা পেরেছি। তো মেরে দিত তোমাকে, মানে আমি সত্যি তো যদি ভূতে চলে চিল্লে যেতাম আর কোনো মেরেই খবরই দিত। পাওয়া যেত না, বলতো যে আপনার মেয়ে পালিয়ে গেছে, জানি না কোথায় গেছে। এক্স্যাক্টলি মাফিয়ারা তো এটাই এগুলোই করে। হয়েছিল। হ্যাঁ। এটাই হয়েছিল মুসলিম মেয়েটার সাথে। আচ্ছা। এইটাই হয়েছিল মুসলিম মেয়েটার সাথে, এবং তাকে ওই পিছন দিকের ওই জায়গাটা, খালি জায়গাটা, জনমানব শূন্যহীন জায়গাটা, ওখানে পুঁতে দিয়েছিল। উড়ি বাবারে। আচ্ছা, তুমি বাড়িতে গেলে তারপর থেকে আবার একটু তুমি কন্টিনিউ করো, তুমি আবার তোমার মতন করে বলো। হ্যাঁ, এবার বাড়িতে গেলাম, হুম। বাড়িতে বললাম মাকে, বললাম মা, তা দুজনেই তো মাথায় হাত দিয়ে বসে পড়লো। এবার সবচেয়ে প্যাথেটিক ব্যাপারটা কি বলতো, যখন দিদার কানে এই কথাটা গেল না, 2-3 দিন পর, হুম। দিদা না, তার দুদিনের মধ্যে সেরেব্রাল স্ট্রোক হলো। মানে উনি শখটা নিতে পারেননি। সেরেব্রাল স্ট্রোক হলো, কথা বন্ধ হয়ে গেল। দিদা ওয়াজ লাইক, আমাকে আর মাকে ছাড়া কাউকে চিনতে পারতো না তখন আর। আর 1 বছরের মাথায় দিদা মারা গেল। সাংঘাতিক। শুধু তাই নয়, পাপিও হয়তো তখনই চলে যেত যদি আমার সাপোর্টটা না থাকতো। হুম। আই ওয়াজ স্ট্রং। আমি বাতিকে বললাম, বাতি ছেড়ে দাও, যা হওয়ার হয়ে গেছে, আমার কপালে ছিল, তোমাদের কপালে ছিল, ছেড়ে দাও, আমি আর যাবো না। বলছে তুই যাবি না, তাহলে ওরা তো যদি পুজোয় আসবে, সত্যনারায়ণ পুজোয় আসবে, তখন যদি জোর করে নিয়ে যায়। আমি বললাম দেখা যাবে, ওর আম ড্যাম শিওর ওরা আসবে না, তুমি দেখে নাও, ওরা আসবে না। ঠিক সেটাই হলো। পুজোর সময় আজকে মা মাথা ঘুরে পড়ে গেছে, কালকে এই হয়েছে ওই হয়েছে করে করে ওরা কিন্তু আর এলো না। আচ্ছা, তোমাকে আবার ফিরে যাওয়ার জন্য বলছিল? না, বলেও নি। আচ্ছা। দ্যাট ওয়াজ আ ব্লেসিং। মানে ওরা বুঝে বলেনি গেছে যে কারণ তুমি আর ওরা ফিরবে না। বুঝে হুম গেছে, হুম ওরা হুম বুঝে হুম হুম গেছে, ওরা বুঝে গেছে যে এই মেয়েটাকে আমরা ডিটাচ করতে পারবো না, হুম হুম এই মেয়েটা বাকিদের মতো নয়, হুম এটা ওরা বুঝে গেছিল। হুম এবার আমি বললাম যে ছেড়ে দাও বাকি, আই উইল ডু সামথিং হায়ার স্টাডিজ নাও। এবার আমাকে আরো পড়তে হবে, আই হ্যাভ টু স্ট্যান্ড অন মাই ফিট। বলতে কি করবি? আমি বললাম আমি অ্যানিমেশন করবো, আই লাভ দ্যাট টপিক, আমি অ্যানিমেশন করবো। বলি কাকুর গাছিতে রিনা অ্যানিমেশনে আমি ভর্তি হলাম। হুম। আই টুক আ এ গ্রেড দেয়ার, পাস আউট করলাম, লিঙ্ক টেন্সে চাকরি করতে শুরু করলাম। ওকে। লিঙ্ক টেন্সে আই ওয়াজ দ্য ডোমেস্টিক প্যাকেজ ডিজাইনার। ওকে। লিঙ্ক টেন্সে চাকরি করতে, এদিকে উম, চাকরি করতে করতে, এবার যে ধরো ইন্টারন্যাশনাল ডিজাইনিং এর যে মেয়েটি করতো, আমার থেকে বড়, তোমারই মতন ছিল, কেউ আমাকে খুব ভালোবাসতো, খুব সাপোর্ট করতো ওই জবটায়। সবকিছু সবসময় দেখিয়ে দিত, শিখিয়ে দিত, সঞ্চিত এটা করিস না, সঞ্চিত ওটা করিস না, মানে খুব করতো আর কি। তো দুজনে মিলে বেশ ভালোই চাকরিটা করছিলাম, বুঝলে তো। এবার 1 বছর পরে মাসিমণি, যে মাসিমণি বলেছিল যে শঙ্কর ওই বিয়েটা না দিলেই পারতে, সেই মাসিমণি ফোন করেছে। ফোন করে বলছে যে
মাকে ফোন করেছে, হ্যাঁ রে মিলি, আমার মায়ের নাম মিতালি, ডাকলাম বাড়িতে মিলি বলে রাখ। হ্যাঁ রে লিলি, মেয়েটাকে এরকম ভাবে তোরা ডুবিয়ে দিলি, এরকম করে জলে ফেলে দিলি, তোরা কি আর কোনো কিছু ভালো চাস না? মেয়েটা কি এভাবেই থাকবে সারা জীবন? তখন মা বলতে, কি করব বলো, কেন, কি তোমার কাছে কি কোনো বেটার অপশন আছে? এবার আমার মেসোমশাই ছিল আলিপুর, মেসোমশাইও আজকে আর নেই, মেসোমশাই ছিল আলিপুর কোর্টের লয়ার। ওকে। আমার পিসতুতো দাদাও তাই ছিল, তাই আছে এখনো। আর মেসোমশাই ছিল আলিপুর কোর্টের লয়ার। এবার তখন বললো যে শান্তনু চ্যাটার্জি নাম। এবার তখন বললো যে আমি তো তোর শান্তনুটাকে বলছি, তোর শান্তনুটা আমাকে বারবার খোঁচাচ্ছে, বলছে মেয়েটার কি হলো, মেয়েটার কি হলো, জীবনটা শেষ হয়ে যাবে নাকি এরম ভাবে, কিছু বলো কিছু বলো করে বারবার খোঁচাচ্ছে। মেসোমশাইয়ের সাথে একবার এই শান্তনুদার সাথে একবার কথা বল। তখন মা এসে আমাকে আর বাপিকে বললো, সরি, বাপি তো গেল। বাপি বললো তো চল তাহলে যাই দুজনে একবার। মেসোমশাইয়ের বাড়িতে গেলাম। তো ওই জ্যোতিবাবুর বাজারের কাছে মেসোমশাইয়ের বাড়ি। আচ্ছা। মেসোমশাইয়ের বাড়িতে গেলাম, গিয়ে মেসোমশাই সবটা বললো যে দেখো, তোমরা নিজেরা প্রসিড করো না, তাহলে তোমাদের মানে পাওনা গন্ডা তোমরা কিচ্ছু পাবে না। তোমরা নিজেরা কিছু প্রসিড করো না, দেখবে ওরাই, ওদের যা ব্যাকগ্রাউন্ড, ওদের আবার খুব শিগগিরই একটা বিয়ে করতে হবে, আর বিয়ে করার আগে ওরা নিজেরাই ডিভোর্সের প্রপোজাল দেবে। আচ্ছা, তোমার রেজিস্ট্রি হয়েছিল তার মানে, মানে হ্যাঁ, ম্যারেজ হয়েছিল। হুম। হ্যাঁ রেজিস্ট্রি হচ্ছে। এবার ওদের যা ব্যাকগ্রাউন্ড, ও ছেলেকেও আবার বিয়ে দিতে হবে, নাহলে রোজগারের রাস্তা বন্ধ হয়ে যাবে। ওরা দেখবে নিজেরাই প্রপোজাল দেবে। আর ঠিক সেই বছর ডিসেম্বরেই ওরা প্রপোজালটা দিল, ডিভোর্সের নোটিশ পাঠালো। ইন বিটুইন ওরা সাহস করে তোমাকে যাওয়ার কথা বা আর অন্য কোনো কথা বাড়ায়নি? কিচ্ছু না, কিচ্ছু বলেনি। আমরাও কোনো আগ্রহ দেখাইনি, ওরাও কোনো আগ্রহ দেখায়নি। কিন্তু 1 বছর হয়ে যাচ্ছে, 1.5 বছর হয়ে যাচ্ছে, এবার আস্তে আস্তে তো আবার একটা নতুন কাউকে ফাঁসাতে হবে, নাহলে ওদের চলবে কি ওদের করে? চলবে কি করে সে তো। এবার ফাঁসাতে গেলে আমাকে তো ঘাট থেকে নামাতে হবে। তো সেই জন্য আমরা কিছু করছি না দেখে ওরা ফাইনালি ডিভোর্স লেটার পাঠালো। উই ওয়ার ভেরি হ্যাপি, ভীষণ খুশি আমরা। এবার তোমার শিয়ালদা কোর্টে কেস উঠলো। ডিউরিং দ্য কেস আমরা কত কিছু জানতে পারলাম জানো। হুম। এই চক্রটা অ্যাকচুয়ালি চলতো কাঁথি থেকে, মানে ওর ননদের বাড়ি থেকে, বিজনেসটা অ্যাকচুয়ালি ওর ননদের। ও মাই গড, এটা আমার বুকটা আরো ধড়াস করে উঠলো। আমি নিজে এখন যেহেতু মেদিনীপুরের কাঁথিতে বসে রয়েছি। অ্যাকচুয়ালি বিজনেসটা চলতো ওর দিদির বাড়ি থেকে, মানে দিদির, মানে বিজনেসটা দিদির, মানে এত যে কোটি কোটি টাকার রমরমা না, সেটা ফ্রম দিস বিজনেস অনলি। সত্যি, মেয়েরাই মেয়েদের শত্রু কথাটা মানে সর্বত্র যে খাটে না তা নয়। হুম। এবার ওই বিজনেসের জন্য ওর ভাইকে ইউজ করতো, ওর বললাম। ভাইকে ইউজ করতো বিয়ে করার জন্য। আই ওয়াজ দ্য 10th গার্ল। আগের এই 9টাকে আগের 8টাকে বেছে দিয়েছে, 9 নম্বরকে বেচতে পারেনি, যেহেতু প্রতিবাদ করেছিল, মেরে লাশ গুম করে দিয়েছে। মানে ওটা ওই মুসলিম গার্লটা ছিল তাই তো? হ্যাঁ, হুম। আর আই ওয়াজ দ্য 10th ওয়ান। এবার তোমরা বলবে তাহলে তোমরা মার্ডার কেসটা কেন করলে না? আমার সত্যি দরকার ছিল না, আমি ছাড়া পেয়ে গেছি যথেষ্ট। আমি ওপিনিয়ন ঘাঁটাতেও চাইনি, আর করবোই বা কি করে, আমার কাছে তো কোনো প্রমাণ নেই। আচ্ছা, কিন্তু তাহলে কি করে মানে বিষয়গুলো, মানে ওকে যে লাস্ট ওয়ানটাকে যে মেরে ফেলেছে, পুঁতে দিয়েছে, এই এই ইনফরমেশন গুলো ওটা আমি আমার মেসোমশাই থেকে পেয়েছি। মেসোমশাইয়ের ইনফরমার, মেসোমশাইয়ের সাথে যারা কাজ করতো তারা আচ্ছা, মানে লয়ারদের যে ইনফর্মাররা থাকে তারা তখন ইনভেস্টিগেশন চালায় এবং ওর এই ব্যাকগ্রাউন্ড সম্পর্কে অবগত হয়। হ্যাঁ, সেটা এবার কোর্টে রিভিল হয়েছে। সেটা কোর্টে রিভিল হওয়ার পর ওটা তো ওদের মতন কি ইনভেস্টিগেট করেছে না করেছে, আই ওয়াজ লিস্ট বদার্ড। এবার আমার ডিভোর্সটা তো হয়ে গেছে, ডিভোর্সটা হয়ে গিয়ে আমার পাওনা গন্ডা ওখান থেকে যা ছিল, যা জিনিসপত্র নিয়ে গেছিলাম সব সে তো ফেরত হলো, এসেছে। কিন্তু ওদের কোনো শাস্তি হয়নি? শোনো না, শোনো, এবার এলাম, পেয়ে পেয়ে গেলাম সবকিছু।
টাকা পয়সা সব দিয়ে দিল, বিয়েতে যা যাবতীয় যা খরচা হয়েছে অ্যাকর্ডিং টু কোর্ট অর্ডার। আমার বাবার বিয়েতে যা যা যতটা খরচা করেছে সব তাদের ফেরত দিতে হতো। ওরা বলেছিল এতটা ফেরত দিতে পারবো না, 2 লাখ টাকার মতন দিতে পারবো। এবার এবার নেই, মামার থেকে কানা মামা ভালো, যা দিচ্ছি তাই গে বাবা। এবার পুরোটা সব বুঝে টুঝে নিয়ে আমি পুরোপুরি চারপাট হয়ে গেলাম ওদের থেকে। হুম এবার শাস্তি দেন অ্যান্ড দেয়ার কি হয়েছে আমি জানি না, বাট আফটার দ্যাট বেশ কিছু মাস আগে মানে লাস্ট ইয়ার আমি শুনলাম, বলতে আমার মাসির থেকেই শুনলাম যে ওই ছেলেটি ড্রাঙ্ক অবস্থায় রাস্তায় নাকি পড়েছিল, গাড়ি চাপা দিয়ে দিয়েছে। এটা তো ভগবানের ফেরে, মানে এটা হলো কর্মফলটা সে ভোগ করলো। শাস্তি যেটা হলো যেহেতু শাস্তি যেটা হলো, যেহেতু কোর্টে পুরো কেসটা রিভিল হয়ে গেছে, ও রুটি চক্রের ব্যাপারটা ধরা পড়ে গেছিল, যেহেতু ও ও ও আর বিয়ে করতে পারেনি, ব্যাপারটা সব জায়গায় জানাজানি হয়ে গেছিল। ওরা দিয়ে এতগুলো মেয়েকে এরকম ভাবে বিক্রি করে দেওয়া, এত কিছু এগুলো যখন কোর্টে রিভিল হলো, ওর কোনো শাস্তি হলো না। সেটা কিন্তু আর এই যে এতগুলো মেয়েকে পাওয়া যাচ্ছে না তারপর, প্র্যাকটিক্যালও নয়, এটা কিন্তু প্র্যাকটিক্যালও নয়, কেন বলো তো? এবার যতক্ষণ না ওদের বাবা মারা কোনো কিছু স্টেপ নেবে, এক্স্যাক্টলি ওদের যখন বাড়ি থেকে না ওদের ওদের এগেনস্টে কোনো কেস করবে, ততক্ষণ পর্যন্ত তো কোর্ট মুভি করবে না, রাইট? কিছু করবে না। আর এত কিছু এত ঝামেলা আমরাই বা বেয়ার করবো কেন বলো? হ্যাঁ 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 হ্যাঁ। না, আমার এটাই অবাক লাগছে যে আটটা মেয়ে, প্রত্যেকের ফ্যামিলি মেম্বার, মানে এতজনের মধ্যে কেউ একজনও তারা ওদের এগেনস্টে কেস করা বা তাদের মেয়েকে খোদার চেষ্টা করেনি। এবার ওরা কিরম ভাবে কি করেছে না করেছে আমি তো জানি না। এবার জানলেও এরা কেসগুলোতে কিভাবে ধামাচাপা দিয়েছে সেটাও আমি জানি না। সুতরাং আমি ওই নিয়ে খুব একটা মাথা ঘামাইনি, আমি এই নিয়ে তোমাদের তো সম্পর্কে কিছু করণীয় ছিলই না, তুমি নিজে তখন নিজের তাকে সেভ করবে, সে তো ঠিকই। হ্যাঁ, আর ভাই আমাকে ছাড়। এইরকম একটা সিচুয়েশনে আমি বাই জানুয়ারি আমি ফ্রি হয়ে গেলাম। 2005-এ বাই জানুয়ারি আমি ফ্রি হয়ে গেলাম। এবার আমি আই ওয়াজ ডিসাইডেড দ্যাট চলো আই উইল লিভ মাই লাইফ ইন মাই ওন ওয়ে। বাপি খুব বললো যে মুন্না এবার আমি খুব অ্যাডামেন্ট ছিলাম, খুব ডিটারমাইন্ড ছিলাম, ভুল করেছি, ভুল হয়েছে আমার, আমাকে ক্ষমা করিস। এবার তুই যেটা ঠিক মনে করবি কি করবি, শুধু আমাদের একটু জানাস। ওকে। এইটুকু আমার বাপি বললো। আমি তখন বাপি করলাম, বাপি তুমি যদি এটাই আগে বলতে, আমার জন্য তো কত ভালো ভালো ছেলেরা ছিল, এই দিনটা আমাকে দেখতেই হতো না। আই ওয়াজ সো মানে আই উড হ্যাভ বিন সো হ্যাপি। কিছু কিছু ঘটনা আমাদের জীবনে ঘটে যায়, কিন্তু সত্যি কথা কাউকেই এখানে দোষী সাব্যস্ত করা যায় না। সত্যি কাকু তুমি প্রাণ, তো উনি তো আর মানে এতটুকুনি পর্যন্ত যদি বুঝতে পারতেন তাহলে তো এই এত বড় ভুলটা হয়ে যেত না, না? একটাই মাথায় ছিল যে প্রচুর খাটিয়ে ছেলে, প্রচুর খাটে, একদম 16 বছর বয়স থেকে খাটতে খাচ্ছে রোজগার একটু, করতে। ভবিষ্যতে ঠিক ভালো কিছুই করে নেবে। হ্যাঁ হ্যাঁ। এবার এই কনসিকুয়েন্স আমার ফ্যামিলি মেম্বারদের অনেকটাই পেতে হলো, অনেকটাই ভোগ করতে হলো। বাট নাও আফটার আই মেট মাই সেকেন্ড হাজব্যান্ড, হি ইজ এ টোটালি কমপ্লিটলি আ ভেরি গুড ম্যান, জেম অফ আ পার্সন। শ্বশুর বাড়িও প্রচন্ড ভালো। আর বাই একদম আজকের দিনে দাঁড়িয়ে আই এম দ্য হ্যাপিয়েস্ট পার্সন। নিজে একটা বিয়ে করছি, বিজনেস করছি, আমার ছেলে আছে 10 বছরের, আই এম দ্য হ্যাপিয়েস্ট পার্সন। লাভ টু হিয়ার ইট, লাভ টু হিয়ার ইট। তো মানে আমি বিশ্বাস করো, আমার এক একটা জায়গায় শুনে গায়ে পুরো কাঁটা দিয়ে গেল তোমার অভিজ্ঞতাটা। এবং আমি শিওর যে আমার লিসনাররাও যারা আছে তাদের মধ্যে অনেকেই হয়তো সত্যি মানে ভাববে যে তুমি সত্যি কতটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছো। আর সবথেকে মজার ব্যাপার, এক মিনিট আমি করছি। সেটা হচ্ছে যে আমাকে যারা বলেছিল না আমি মেয়ে হয়েছি বলে আমার মেয়ের মা পাপি, তাদের ঘরে কিন্তু নেক্সট জেনারেশন অনওয়ার্ড আর একটাও ছেলে হয়নি। আমি ডিসক্রিমিনেট করি না, ছেলে মেয়ে সবই সমান, যাই হয়েছে মেয়ে হয়েছে তার ঘরে সন্তান এসছে ভালো কথা। কিন্তু হ্যাঁ, মানুষকে না এরকম ভাবে তাদের কথার ফলও ভোগ করতে হয়। এক্স্যাক্টলি, তারা হয়তো এখন ফিল করতে পারবে যে মেয়ে সন্তান কতটা আদরের হয়। ওকে। যাই হোক, যদি তোমার এক্সপিরিয়েন্স, তোমার অভিজ্ঞতা, এখান থেকে অনেক কিছু শেখার আছে।
মানে আমার সত্যি কথা গায়ে পুরো কাঁটা দিয়ে গেল তোমার অভিজ্ঞতাটা শুনে। আমি জানি আমার লিসনাররাও অনেকেই আজকে এই ঘটনাটা শোনার পর বেশ কিছুক্ষণ ভাবতে বাধ্য করবে, যেটা কি শুনলাম, এরকমও হতে পারে। আমি একটাই কথা সকলকে বলবো, যে সত্যি বলতে এখনকার দিনে আমরা অধিকাংশ মেয়েরা ভীষণ ইমপেশেন্ট হয়ে পড়েছি। আমরা ছোটখাটো কিছু একটা মান অভিমান নিয়ে একদম সেটাকে ডিভোর্সের পর্যায়ে নিয়ে চলে যাই, বা অনেক সময় এমনি শাশুড়ি ননদের খুঁটিনাটি নিয়ে আমরা অনেক বড় সিনক্রেট করে ফেলি। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু অনেক মানুষ আছে যারা আমাদের থেকেও ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হয়েছিল, এবং সেখান থেকে বেরিয়ে দিদি তো তুমি আসতে পেরেছো একরকম, কতজনের কিন্তু প্রাণনাশক্তি হয়ে গেছে। তো আমরা একটু নিজেদেরকে স্থির করে যে কোনো ডিসিশনে এগোবার আগে 10 বার ভাববো, এবং যেটাতে সকলের ভালো হয় সেই ডিসিশনটাই নেব, কোনো হঠকারিতা না করে। তো আজকের মতন এপিসোডটা আমি এখানেই ক্লোজ করছি। 8240 840618 এটা আমার নাম্বার। আমি জানি যে আমাকে এখন যারা শুনছে তাদের মধ্যেও অনেক কথা জমে আছে যেগুলো তারা প্রাণ খুলে কিন্তু শেয়ার করতে চায়। তাই কোনো দ্বিধাবোধ না করে আমাকে কল করো, আর সকলের সাথে শেয়ার করে নাও। আজকের মতো এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।